প্রথমেই যে বিষয়টি প্রফেসর আসিফ নজরুল আপনার কাছে যেতে চাই যে প্রফেসর আসিফ নজরুল আপনি অনেক দিন ধরেই বাংলাদেশে আলোচিত একজনের মধ্যে থাকলে বুদ্ধিজীবী হিসাবে পরামর্শদাতা হিসেবে অ্যাক্টিভিস্ট হিসেবে থাকলেও আপনি আসলে এখন সরকারে আছেন, আপনি মন্ত্রিত্ব কেমন উপভোগ করছেন? কেউ কেউ বলছেন যে আপনি আসলে আর আগের মতো সরব নাই, আপনাকে অনেক জায়গায় পাওয়া যাচ্ছে না, আপনার সেই প্রতিবাদী কণ্ঠস্বর অনেকে মিস করছেন। সেটা কি আপনি সরকারে আছেন সেই জন্যই, নাকি আপনার অন্য কোনো জায়গাও আছে যে জায়গা থেকে আপনি এটি জমা রাখছেন, পরে আমাদের সবার জন্য বলবেন? সবচেয়ে বড় কথা, মন্ত্রিত্ব কেমন উপভোগ করছেন আসিফ নজরুল আপনি? প্রথমে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, আমার যারা শ্রোতা আছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আগে আপনি আমাকে বলেন, আমার প্রোগ্রাম কি এখন দেখা যাচ্ছে, লাইভ স্ট্রিমিং হচ্ছে? আমি আমি দেখতে পাচ্ছি লাইভ স্ট্রিমিং হচ্ছে, শুধু লাইভ স্ট্রিমিং হচ্ছেই না এই মুহূর্তে। জি আসিফ ভাই, আপনার প্রোগ্রাম শুধু এখন লাইভ স্ট্রিমিং হচ্ছেই না, অলরেডি আমাদের সাথে 3,500 দর্শক যুক্ত হয়েছেন। আমাদের সাথে নিশ্চয়ই আরো দর্শক যুক্ত হবেন। আমি দর্শকদের কাছে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, প্রথমে আসলে আমরা লাইভ স্ট্রিমিং এটা করতে একটু দেরি হলো, সেজন্য প্রফেসর আসিফ নজরুল একটু বলবেন আপনি মন্ত্রিত্ব কেমন উপভোগ করছেন? প্রথম জি, আপনি প্রথমে একটা প্রশ্ন করেছিলেন যে আমাকে আগের মতো সরব দেখা যাচ্ছে না। তো আমি একটু বিনীতভাবে বলি, আমার পক্ষে কি আগের মতো সরব থাকা শোভা পায় কিনা। কারণ আগে আমি ছিলাম অ্যাক্টিভিস্ট টাইপের, ওপিনিয়ন মেকার টাইপের। এখন আমি সরকারে, আগে যে একটা ফ্যাসিস্ট সরকার ছিল, যে সরকার জনগণের ভোটে নির্বাচিত ছিল না, তারা যা ইচ্ছা করছিল দেশে, আমরা সেটা সবসময় প্রতিবাদ করতাম। অনেকে প্রতিবাদ করতেন, বিদেশ থেকে অনেকে করতেন, দেশ থেকে করতেন, সবসময় আমি এটা প্রতিবাদ করতাম। সেই জন্য আমাকে প্রচুর মূল্য দিতে হয়েছে জীবনে। কিন্তু তখনকার যে সরকার, সেই সরকার কি এখন দেশে আছে? এখন তো সরকার পরিবর্তন হয়েছে, এখন পরিবর্তিত একটা পরিস্থিতি এসেছে। আরটা হচ্ছে, আগে আমার যে রোলটা ছিল, আমি তো সরকারে ছিলাম না, আমি এখন সরকারে। এখন আমি যদি সরকারে কোনো কাজের সমালোচনা করি, তাহলে এটা তো খুব শোভা পায় না, মানুষ বলবে যে তুমি নিজেই তো সরকারে আছো। থার্ড জিনিস হচ্ছে, আমি তো একটা গোপনীয়তার শপথ নিয়েছি। তো গোপনীয়তার শপথ নিলে আমি অনেক কিছু তো প্রকাশও করতে পারবো না, এটা তো খুব অশোভন হবে এবং আমার শর্ত ভঙ্গ হবে। আমি তো জীবনে কোনোদিন কোনো গোপনীয়তার শপথ নিয়ে তো আমি কোনো দায়িত্ব পালন করি নাই। ফলে আমার জন্য তো এটা সম্পূর্ণ নতুন অভিজ্ঞতা, আমার সবসময় মাথায় রাখতে হয় অনেক কিছু। আমাকে ইনফরমেশন যেটা সরকারের সুষ্ঠু পরিচালনার স্বার্থে আমি সেটা প্রকাশ করতে পারি না। এই সমস্ত কিছু মিলিয়ে আমাকে মানে কিছুটা আপনার নিজের ভিতর অবরুদ্ধ অবস্থায় থাকতে হয়। এটা খুব বেশি এনজয় করি সেটা না, আমার চরিত্রের সাথে এটা যায় না। আমার মাঝে মাঝে খুব কষ্ট লাগে, অনেক কিছু বলতে ইচ্ছা করে, বলতে পারি না। আর উপভোগ যদি বলেন, মন্ত্রিত্ব আসলে উপভোগের জিনিস না। আমি জানি না পলিটিক্যাল মন্ত্রীরা কেমন হয় জীবন উপভোগ করতেন। আমার কাছে মনে হয় যে আমার যে একটা মুক্ত স্বাধীন জীবন ছিল, পৃথিবীতে আমার সবচেয়ে প্রিয় শব্দ হচ্ছে স্বাধীনতা। আমি অনেক বিপদের মধ্যে আমি স্বাধীনভাবে কথা বলার চেষ্টা করতাম, আমি স্বাধীনভাবে চলাফেরা করতাম। আমাকে অনেকে অনেক ভয় দেখাতো, তারপর আমি গভীর রাতে আমি ঢাকা ইউনিভার্সিটি ক্লাব থেকে টেনিস খেলে একা ফিরতাম, মনে হতো যা হওয়ার হবে। তারপরে আমি রিক্সা চড়তাম আমার ওয়াইফের সাথে। আমি অনেক সময় স্ট্র্যাটেজিতে আপনারা দেখতেন যে আমি কফি শপে যাচ্ছি। এখন আমাকে অনেক কিছু বিবেচনা করে চলতে হয়, আমাকে অনেক অনেক বেশি কাজ করতে হয়, অনেক বেশি। এবং খালেদ, সবচেয়ে অসহনীয় যেটা, এমনও হয় যে ধরেন আমি হয়তো 4-5 ঘন্টা জাস্ট একটা চেয়ারে বসে কাজ করছি, বা 3 ঘন্টা কন্টিনিউয়াস মানুষের কথা শুনছি। আমার জীবনে এগুলি খুব নতুন অভিজ্ঞতা এবং একদমই আনন্দদায়ক না। তবে একটা আনন্দই শুধু আছে, যখন কিছু করতে পারি, একটা মানুষেরও যদি উপকার করতে পারি, একটা ভালো সিদ্ধান্ত যদি নিতে পারি, তখন ভালো লাগে। এই আনন্দের সাথে কোনো কিছু তুলনা হয় না। এখন দায়িত্ববোধটা অনেক বেশি, স্বাধীনতা কম, উপভোগ কম। প্রফেসর আসিফ নজরুলের কথা এইবার আবার একটু দর্শকদের বলি যে আমি প্রফেসর আসিফ নজরুলকে 2-3 দিন 4-5 দিন, বিশেষ করে গত 4-5 দিন ধরে অনেক চেষ্টা করেছিলাম যে একটি এক্সক্লুসিভ ইন্টারভিউ পাওয়ার জন্য। তিনি তার ব্যস্ততার জন্য সময় দিতে পারছিলেন না। পরে যখন তিনি রাজি হলেন, আমি কিন্তু তাকে বলেছি যে আমার হয়তো কিছু প্রশ্ন হবে যেটা নট সো নাইস। আসিফ ভাই আমাকে বলেছেন যে আমি যে কোনো ধরনের প্রশ্ন যে কোনো ভাবে করতে পারি, এমনকি তিনি আমাকে বলেছেন যে আমি চাইলে এটাও লিখতে পারি যাতে দর্শকরা এটাতে অংশগ্রহণ করতে পারে, যে অপ্রীতিকর প্রশ্ন তাকে করা যাবে। আসিফ ভাই, সেই জন্য আপনাকে আলাদা করে আবারও ধন্যবাদ দিই। তো সবচেয়ে অপ্রীতিকর প্রশ্ন যেটি এই মুহূর্তে আপনাদের দর্শকরা সবচেয়ে বেশি করতে চাচ্ছেন, সেটি হচ্ছে যে 500 টন ইলিশ যখন রপ্তানি হয়েছিল ভারতে, তখন আপনি বলেছিলেন যে কেন এই ইলিশ রপ্তানি করা হবে। এইবার দেখা যাচ্ছে আপনাদের সরকার 3,000 টন ইলিশ রপ্তানি করছে, এর কারণ যদি আমাদের বলেন। আরেকটা বিষয় বলে রাখি, প্রফেসর আসিফ নজরুল আপনি আসবেন শুনে অনেকে আমাদেরকে প্রশ্ন পাঠিয়েছেন, সুতরাং আমাদের অনেক প্রশ্ন আছে। আপনি যদি একটু সবগুলি বিষয় যদি আপনি একটু সংক্ষিপ্ত আকারে একটু বলেন যে আপনারা 3,000 টন ইলিশ রপ্তানি করছেন, এটি কেন? আমি প্রথমে আপনাকে বলি, আমি ইলিশ রপ্তানির যে স্ট্যাটাসটা দিয়েছিলাম তখন আমি উপদেষ্টা ছিলাম না। আর 3,000 টনের ব্যাপারটা আমি আপনাকে একটু ক্ল্যারিফাই করি। সেটা হচ্ছে, আমাদের এই গত বছর, আমি একদম পরিসংখ্যান নিয়ে এসেছি যাতে কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং না হয়, গত বছর 3,950 টন ইলিশ রফতানির সর্বোচ্চ অনুমোদন দেওয়া হয়েছিল। প্রকৃত রফতানি হয়েছিল 802 টন। এই বছর তার চেয়ে কম ইলিশ রফতানির অনুমোদন দেওয়া হয়েছে 3,000 টন। অ্যাকচুয়াল রপ্তানি কত হবে সেটা আপনি এট দ্য এন্ড অফ দ্য ডে দেখেন। কাজে আপনি যদি পরিসংখ্যানে তুলনা করেন, তাহলে 3,950 টনের সাথে 3,000 টনের তুলনা করতে হবে। আর 500 টন আমি যে স্ট্যাটাসে দিয়েছিলাম, এটা দ্বিতীয় ফেজে 500 টন রপ্তানি করার কথা বলা হয়েছিল, কিন্তু গত বছর আসলে প্রকৃত রপ্তানি হয়েছিল 802 টন। এটা পত্রপত্রিকায় প্রকাশিত রিপোর্ট, আপনার প্রথম আলোর রিপোর্ট, আপনার পরীক্ষা করে দেখতে পারেন। এখন আপনার যখন আমি ইলিশ মাছের ইয়েটা দিয়েছিলাম, আমি ওখানে কি বলেছিলাম ভালো করে খেয়াল করেন। 500 টন ইলিশ কেন পাঠানো হচ্ছে? ভারতকে খুশি করার জন্য, যারা আমাদেরকে পানি দেয় না, যারা আমাদেরকে সীমান্তে হত্যা করে, যারা আমাদের সাথে
আপনার অবমাননাকর মন্তব্য করে এরকম। তো আমার কনটেক্সটটা ছিল, আপনি যদি ভালো মতো মেসেজটা দেখেন, আপনি যদি ভারতের সাথে মর্যাদাপূর্ণ সম্পর্ক থাকে, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকে, ওই বন্ধুত্বপূর্ণ সম্পর্কের আলোকে, ভারসাম্যমূলক সম্পর্কের আলোকে আপনি ইলিশ রপ্তানি করেন না কি করেন, সেখানে মানুষের অত মাথা ব্যথা থাকতো না। আপনি এমন একটা দেশ, তখন প্রতিটা নিয়ত ভারতের যে সমস্ত পদক্ষেপে সরকারের নতজানুমূলক দৃষ্টিভঙ্গি ছিল, সীমান্তে মানুষ মারা যাচ্ছে, আর বাংলাদেশ সরকারের সাফল্য ছিল যে ওই লাশটা নিয়ে আসছে, সেটা তাদের সাফল্য। মানুষ মারা যাচ্ছে, সেটাকে সরকার সমর্থন করতো, তৎকালীন শেখ হাসিনা সরকার বলতো আমাদের লোকরা অপরাধ করে যায় দেখে মারা যায়, আমরা পানি পাচ্ছি না, সেটার কোনো প্রতিবাদ করতো না ঠিক মতো, অথচ আমাদের পানি ফেনী নদীর পানি দিয়ে দিচ্ছে, আমাদের এখানে ভিতর দিয়ে ট্রানজিট নিয়ে যাচ্ছে, আমি নেপাল আর ভুটানের সাথে সামান্য ট্রানজিট পাচ্ছি না। দিনের পর দিন ভারতের যারা শাসক আছে আমাদের দেশ সম্পর্কে অত্যন্ত অবমাননাকর, অপমানজনক উক্তি করতো, আমাদের মন বিষিয়ে থাকতো সবসময়। তো আমার কনটেক্সটে ছিল এইরকম একটা কান্ট্রিকে সারাক্ষণ আমাদের দেশের প্রধানমন্ত্রী বলতে থাকতে, আপনার খেয়াল আছে নিশ্চয়ই, তৎকালীন প্রধানমন্ত্রী, যে ভারতকে যা দিয়েছি কখনো ভারত সেটা ভুলতে পারবে না। তখন আমাদের মনে প্রশ্ন আসতো, এটা কি আপনার পৈতৃক সম্পত্তি নাকি, আপনি যা ইচ্ছা দিবেন? কাজে তখন মনে তো অপ্রকাশ্য অনেক জিনিস আছে। তো ওই কনটেক্সটে আমি বলতাম যে আপনি এমন একটা দেশকে এই জিনিসগুলো দিচ্ছেন, যে এই দেশ আমার বর্ডারে এটা মারে, প্রতিবাদ করেন না, পানি চান না, এই চান না, ইত্যাদি। সেই ক্ষোভ থেকে তখন অনেক কিছু বলেছি। আমি একটু ক্লারিফাই করি, এখন তার সেই সরকারটা নাই। এখন কি আমার সরকার বর্ডারে যখন হত্যা হয় প্রতিবাদ করে না, কঠোরভাবে প্রতিবাদ করে? তাদের অমিত শাহ একটা বক্তব্য দিয়েছে, আপনি আমাদের বক্তব্য দেখেন কত কড়াভাবে বলা হচ্ছে, অত্যন্ত আপত্তিকর, বন্ধুত্বমূলক সম্পর্কে গিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছে। আমাদের যিনি চিফ প্রধান উপদেষ্টা আছেন, উনি ভারত সম্পর্কে কিভাবে কথা বলেন, আমি আমার প্রথম আলো ইন্টারভিউতে ভারত সম্পর্কে কিভাবে কথা বলেছি। এবং এখনকার কনটেক্সটে আপনি যদি বলেন, আমি একটু ক্লিয়ার করি আপনাকে, এই 500 টন ইলিশ রপ্তানি প্রক্রিয়া তো আমি কিন্তু ছিলাম না, এটা হচ্ছে কনসার্ন মিনিস্ট্রির সাথে আলাপ করে বা কনসার্ন মিনিস্ট্রির সাথে কথা বলে করা হয়েছে। তারপরে যখন আমার নিজের কাছে মনে হচ্ছে কেন দেওয়া হচ্ছে, আপনি কি যুক্তিগুলো শুনতে চান? এইটার পিছনে যে কি কি কথা আমি শুনেছি, আমি নিজে ইনভেস্টিগেট করে। আমার মনে হয় যে সেই যুক্তিগুলি আমরা নিশ্চয়ই শুনবো। আমি মাঝখানে একটু কথা বলে নিই, অনেকগুলি বিষয় নিয়ে যেটা আমাদের কথা বলতে হবে। প্রফেসর আসিফ নজরুল, এটি একদম পরিষ্কার যে গত সরকারের সময় গত সরকার ভারতের প্রতি একটি নতজানু ভূমিকা দেখিয়েছিল। সারাক্ষণই তারা মানে যাই হোক, ভারতের কথা যদি এরকম ভাবে বলাও যায়, ভারতের কথা উঠতো এবং বসতো, এরকম একটা পরিস্থিতি তারা সৃষ্টি করেছিল। কিন্তু ভারত কিন্তু এই সরকার চেঞ্জ হওয়ার সাথে সাথে চেঞ্জ হয় নাই, আপনারা চেঞ্জ হয়েছেন, ভারত ভারতের আগের মতোই আছে। তার মানে আপনারা কিছু কড়া কথা বলছেন, ইলিশও দিচ্ছেন। গত সরকার কড়া কথা বলতো না, ইলিশ দিত, আপনারা কড়া কথা বলছেন, ইলিশ দিতেন। এটা কি একটা সিম্বলিক যে আপনারা ভারতের সাথে একই রকম সম্পর্ক রাখবেন, শুধু কিছু কড়া কথা মাঝখানে বলবেন, ব্যাপারটা কি এরকম? নো নো, আমি যতটুকু বুঝতে পেরেছি, আমি যখন এই ব্যাপারটা ইনভেস্টিগেট করেছি, তখন কতগুলো কথা বলা হয়েছে, এগুলো কিন্তু আমার কথা না, আমি মানে রপ্তানির পেছনে কথাগুলো শুনতে চেয়েছি। তখন একটা কথা বলা হয়েছে যে, আমি যেটা যেটা ইনভেস্টিগেট করে বা জিজ্ঞেস করে জেনেছি, সেটা হচ্ছে আমাদের ছাত্র জনতার যে বিপ্লব হয়েছিল, এই বিপ্লবে পশ্চিমবঙ্গের মানুষের সমর্থন ছিল। তারা আমাদের ওখানকার দূতাবাসের সামনে কর্মসূচি পালন করেছে। পশ্চিমবঙ্গের যে মুখ্যমন্ত্রী ছিল, তিনি অত্যন্ত কড়া ভাষায় আমাদের তৎকালীন প্রধানমন্ত্রীর সমালোচনা করেছিলেন, এবং এটা নিয়ে একটা টানাপোড়েনের সৃষ্টি হয়েছিল। এবং আমাদের এই ইলিশটা প্রধানত পশ্চিমবঙ্গের মানুষের জন্য যাচ্ছে। এগুলি কিন্তু আমার যুক্তি না, আমি যেসব কথা শুনেছি। আরেকটা কথা বলা হয়েছে, মোট যে ইলিশ রপ্তানি করা হচ্ছে সেটা হচ্ছে 0.29%। এগুলি অন্য পক্ষের কথা। এবং সবচেয়ে বড় যে কথাটা বলা হয়েছে, ভারতের সাথে আমরা সম্পর্ক মানে রিঅ্যালাইনমেন্ট করতে যাচ্ছি, আমরা একটা ভারসাম্যমূলক সম্পর্ক প্রতিষ্ঠা করার দিকে যাচ্ছি। সেখানে আমাদের জন্য অত্যন্ত জরুরি বিষয় হচ্ছে আদানির বিদ্যুৎ কেন্দ্র, রামপাল কেন্দ্র, আমার বর্ডার কিলিং। সেখানে আমি একটা অপেক্ষাকৃত লঘু বিষয়ে আমি তাকে একটা মেসেজ দিতে চাই না যে আমি তোমার সাথে খুব হোস্টাইল। আমি ওই ভারসাম্যমূলক সম্পর্কের সৃষ্টি করার প্রয়াস হিসাবে আমি এই পশ্চিমবঙ্গের মানুষের ইলিশের যে ইয়েটা আছে, এই ছোট একটা জিনিস নিয়ে আমি তাকে আঘাত করতে চাই না। ছোট জিনিস, ওই আমি আপনাকে বলা আমার ইনভেস্টিগেশনের বক্তব্য। আমার মনে হয় প্রফেসর আসিফ নজরুল, আপনি ঠিকই বলেছেন। আমরা জানি যে বাংলাদেশের একজন কবি, লেখক, চিন্তক ব্রাত্য সেই কথা বলেছেন। যেহেতু মমতা ব্যানার্জি এখন তার দেশে বা তার প্রদেশে একটি ধর্ষণ কাণ্ড নিয়ে খুবই বিপজ্জনক অবস্থায় আছেন, তাকে আসলে সেভ করার জন্য আপনারা ইলিশ মাছ দিচ্ছেন, এবং তাতে মোদী সরকার একটু বিরক্ত হবেন, বিব্রত হবেন, সেটাও আপনাদের লক্ষ্য, এটা অনেকে বলছেন। অর্থাৎ না না, আমি সেভাবে বলতে চাচ্ছি না, আমি শুধু শুনেছি যে পশ্চিমবঙ্গের মানুষ আমাদের আন্দোলনকে সাপোর্ট করেছে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী অত্যন্ত শক্তভাবে নিন্দা করেছেন। এটা ইলিশ পাঠানো বন্ধ মানে পশ্চিমবঙ্গের মানুষের সাথে হস্টিলিটির মতো একটা, এটা আমি শুনেছি। আমরা পরের ইস্যুতে যাই। আমরা একটি জায়গায় আপনি বলেছিলেন, আমি আপনাকে উদ্ধৃত করছি, এটাই ভারত প্রসঙ্গ, যে আমরা পত্র পত্রিকায় পড়ি 26 লাখ ভারতীয় বাংলাদেশে চাকরি করে, বাংলাদেশের ছেলেরা চাকরি পায় না, রাস্তায় ঘুরছে, আর ভারতের ছেলেরা চাকরি করছে। আপনি সরকারে আসার পরে এই বিষয়টি সম্পর্কে আপনার আপডেটেড মন্তব্য কি? ভারতীয় এখন কি করছেন? থ্যাংক ইউ। এটা আমি প্রথমে আপনাকে বলে রাখি, এটা কিন্তু আমি উপদেষ্টা হওয়ার পর বলি নাই। অনেকে এটা কনফিউশন ছড়ানোর জন্য, এটা আপনি ক্লিয়ার আছেন, এটা আমি উপদেষ্টা হওয়ার পর বলি নাই। এটা উপদেষ্টা হওয়ার আগে ভারতের যে বাংলাদেশের প্রতি বর্বর কিছু নীতি, সেগুলি সমালোচনা করতে গিয়ে আমি একটা পর্যায়ে বলেছিলাম। এখন আপনাদের যে আপত্তিগুলো আসছে, প্রথম প্রশ্ন হচ্ছে এখানে 26 লাখ আছে কিনা। তাহলে আমি আপনার দৃষ্টি আকর্ষণ করি, ফিনান্সিয়াল এক্সপ্রেসে 2009 সনে বলা হয়েছিল 5 লক্ষ ভারতীয় এখানে চাকরি করছে 2009 সনে। 2015 সনে ডেইলি স্টারের রিপোর্ট, 2015 আজকে থেকে 9 বছর আগে, সিপিডি বলেছে রেমিটেন্স পাঠানোর দিক থেকে বাংলাদেশ হচ্ছে পঞ্চম। 2013 সনে $3.71 বিলিয়ন
$3.71 বিলিয়ন 2013 সনে পাঠানো হয়েছে, এবং সেই রিপোর্টে বলা হয়েছে এটা অফিসিয়াল ফিগার। আনঅফিসিয়াল ফিগার এর চেয়ে আরো অনেক বেশি। এখন আপনি বলেন, যদি এইরকম কোনো অ্যামাউন্ট থাকে যে আনঅফিসিয়াল ফিগার মিলে যদি এটা ধরেন ডাবলই ধরি আমি, তাহলে প্রায় $8 বিলিয়ন পাঠানো হয়। হ্যাঁ, এখন এই বিপুল পরিমাণ রেমিটেন্স যারা পাঠায় ভারতে যদি পাঠানো হয়, ওরা কি ভারতীয় না অন্য দেশের? তার মানে বিপুল পরিমাণ ভারতীয় এখানে আছে। আমি যে আপনাকে ফিগারটা বলেছি 26 লাখ, সেটা হচ্ছে কম হতে পারে, আবার বেশি হতে পারে। এক্সাক্ট চিত্র আমরা জানি না। কেন জানি না? আপনাকে আমি আরেকটু বলি না, আরেকটু বলি আপনাকে কেন জানি না। আজকে দেখবেন সালমান এফ রহমানের সাথে এনএসআই চিফের একটা বক্তব্য ভাইরাল হয়েছে, আপনি ফেসবুকে খুঁজলেই পাবেন, টেলিফোন রেকর্ড তখনকার সময়। সেখানে উনি বলছেন যে বিভিন্ন সেক্টরে, বিশেষ করে সফটওয়্যার সেক্টরে অনেক লোকজন আসে যাদের জন্য ওয়ার্ক পারমিট দরকার হয় না, তারা কন্ট্রাকচুয়াল ওয়ার্কার হিসাবে আসে, এবং উনি ধমক দিচ্ছেন এনএসআই চিফকে যে বিডার অনুমোদন এখানে লাগে না, তুমি এখানে সিকিউরিটি জিনিস দেখবা, তুমি অন্য জিনিস দেখবা কিনা, দেখবা কেন? এবং উনি কিন্তু খুব ক্যাটাগরিক্যালি ভারতের কথা বলে না এখানে। কিন্তু আপনি আমাকে বলেন, আপনি মানে পারসিভ করে দেখেন যে কন্ট্রাকচুয়াল ওয়ার্কার অনেক আসছে, অনুমোদন লাগে না, এটা সালমান এফ রহমান কোন দেশের ক্ষেত্রে বলতে পারেন? হতে পারে চায়নার ক্ষেত্রে বলতে পারেন, কিন্তু চায়নার ক্ষেত্রে যদি না লাগে তাহলে নিশ্চয়ই ভারতের ক্ষেত্রে লাগতো না, কারণ ভারতের প্রতি আমাদের একটা নতজানু নীতি ছিল। এই সমস্ত জিনিস যদি আপনি অ্যাড করেন, আমরা একটা কনক্লুশনে আসতে পারি, বিপুল পরিমাণ ভারতীয় আনডকুমেন্টেড এখানে কাজ করছে। জিনিসটা হলো যে আপনারা এখন সরকারে আছেন, আপনাদের কাছে কি কোনো তথ্য, মানে ওরা যদি রেমিটেন্স পাঠাতে হয় সেটা একটা প্রপার ব্যাংকিং চ্যানেলে পাঠাতে হবে, ওরা যদি এখানে কাজ করে তাহলে সেটার একটা কোনো না কোনো ভাবে পাসপোর্ট দিয়ে তারা যদি এন্ট্রি করে সেটা তাদের এখানে থাকবে, ঠিক আছে? সেই হিসাবটা আছে কিনা, আপনারা সেই হিসাবটা জানতে চেষ্টা করছেন কিনা, নাকি আপনারা মানে পত্রপত্রিকার গত সরকারের আমলের রিপোর্টের উপরে ভরসা করতে? প্রশ্ন শেষ। ধন্যবাদ, আপনি প্রশ্নটা করেছেন। আমি প্রথমে আপনাকে ক্লিয়ার করি, আজকে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় যখন গিয়েছিলাম তখন একজন সাংবাদিক আমাকে প্রশ্ন করেছিলেন, ওনার ধারণা ছিল এটা হচ্ছে আমার মন্ত্রণালয়ের বিষয়। আমি প্রথমে আপনাকে ক্লিয়ার করি, বাংলাদেশে যারা বিদেশি চাকরি করেন এটার লুকিয়ে অথবা প্রকাশ্যে, এটা আমার মন্ত্রণালয়ের বিষয় না। আমি হচ্ছে বিদেশে যারা বাঙালি চাকরি করেন সেটা আমার মন্ত্রণালয়ের বিষয়। আমি আমার 3টা মন্ত্রণালয়ে এত ব্যস্ত থাকি, আমি আপনাকে অনেস্টলি বলি, আমার প্রথম 1 মাসে আমি 3-4 ঘন্টা ঘুমাতাম, আমি 16 ঘন্টা কাজ করেছিলাম, আমি শুক্রবার দিন অফিস করতাম, সচিবালয়ে সবাই আছে, আপনারা খবর নিয়ে জিজ্ঞেস করেন। ফলে আমি আমার মন্ত্রণালয়ের বাইরে অন্য কোনো কিছু দেখার সুযোগ পাই নাই। তবে এই মন্ত্রণালয়ে যিনি কাজ করেন, যারা কনসার্ন অথরিটি আছে, আমি তাদের কাছে কিছু কিছু জিনিস জানতে চেয়েছি, আমি এখনো সঠিক উত্তর পাই নাই। আপনি জানেন বিডা সহ বিভিন্ন প্রতিষ্ঠান রিঅর্গানাইজ করার কাজ চলছে। আমি আপনাকে এইটুকু অ্যাসিউরিটি দিতে পারি যে অন্য কোনো উদ্যোগ থাকতে পারে, কিন্তু আমার উদ্যোগ অবশ্যই থাকবে ভারতীয় শুধু না, এই দেশে যারা চাকরি করে তাদেরকে প্রপারলি চাকরি করতে হবে। যদি বাংলাদেশে স্কিল ওয়ার্কার থাকে, অন্য দেশ থেকে আপনি ওয়ার্কার আনতে পারবেন না। যারা কাজ করে তাদের প্রকৃত বেতন দেখায় কাজ করতে হবে, জব পারমিট লাগবে, তাদেরকে লিগাল পথে টাকা পাঠাতে হবে। এইসব ব্যাপারে অবশ্যই অবশ্যই আমি সোচ্চার হবো, এখনো সোচ্চার আছে। আপনার কাছে বলি, এখনো আমি সরকারের বিভিন্ন পর্যায়ে এসব কথা তুলেছি, কিন্তু আমি একদম ফর্মালি যখন উপদেষ্টা পরিষদে আলোচনা হবে অবশ্যই আমি জিনিসগুলো তুলবো। কিছু কিছু ব্যাপার আমি কোথায় প্রশ্ন করছি, কোথায় উত্তর জানতে চাচ্ছি, আমি আপনাকে সবকিছু এখন বলতে পারবো না। তবে এটা আমি আপনাকে কনফার্ম করি, অবশ্যই এই ব্যাপারে আমার দৃষ্টি থাকবে। প্রফেসর আসিফ নজরুল, বর্তমানে যিনি পররাষ্ট্র উপদেষ্টা আছেন জনাব তৌহিদ হোসেন সাহেব কিন্তু আমাকেও বলেছিলেন একটি ইন্টারভিউতে বাংলাদেশে এই বিপুল সংখ্যক লোকের চাকরি করার কথা, বিপুল পরিমাণ রেমিটেন্স ভারতের পাঠানোর কথা। তো সেটা নিশ্চয়ই তিনি অবগত আছেন। 50 দিন একটা সময়, তিনি নিশ্চয়ই এই ব্যাপারটা দেখবেন। আমরা এই অনুষ্ঠান যদি তিনি দেখে থাকেন আমাদের এই আহ্বান রেখে যাবো। তবে খালেদ, আমি একটা জিনিস বলি, এখানে যারা কন্ট্রাকচুয়াল চাকরি করেন, যারা প্রাইভেট সেক্টরে বিভিন্ন লোকজনকে নিয়ে আসেন, তারা তো নন ডকুমেন্টেড। সো প্রকৃত সংখ্যা আমি পাবো না। আমি আপনাকে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলি, আমার ব্যক্তিগতভাবে পরিচিত একটা প্রতিষ্ঠানে যখন আমি দেখলাম অনেক ফরেনার চাকরি করে, মানে ভারতীয় চাকরি করে, স্পেসিফিক্যালি বলি অনেক না, 7-8 জন ভারতীয় চাকরি করছে। তা আমি ওনাকে জিজ্ঞেস করলাম, উনি খুব ঘনিষ্ঠ, যে আপনি কেন দিচ্ছেন চাকরি? বলে শেখ হাসিনার গভর্নমেন্টের আমলের কথা, বলে উনাদেরকে চাকরি টাকরি না দিলে সরকার ভাবে আমরা অন্য পক্ষের লোক। এইরকম একটা সিচুয়েশন দেশে বিরাজ করতো। এখন আপনার এই সরকার পরিবর্তনের পর নিশ্চয়ই ওই লোকগুলোকে আর কাজে রাখা হবে না, বুঝতে পারছেন? ওই প্রয়োজনীয়তা নাই। ফলে আপনি অ্যাকচুয়াল নাম্বার পাবেন কিনা আদৌ সেটাও সন্দেহ আছে, কাছাকাছি নাম্বার পাবেন। আমরা সেই হিসাবটি দেখতে চাই। কয়েকটি দ্রুত কতগুলি প্রশ্ন করতে হবে। যে শেখ হাসিনা পতনের পর আমরা সংখ্যালঘু নিপীড়ন, ভাস্কর্য ভাঙা, মাদার ভাঙা, যৌনকর্মী ও হিজড়াদের উপর আক্রমণ, নারীদের প্রতি আক্রমণ, অভিযুক্ত জঙ্গি সংগঠনের নেতাদের জামিন, শীর্ষ সন্ত্রাসীদের জামিন, হিজবুত তাহরীরের প্রকাশ্য তৎপরতায়, এগুলি কি আসলে অন্তর্বর্তী সরকারের অবস্থানের প্রতিফলন? আপনার কাছে কি মনে হয়, নাকি সরকারের ভেতরে বা বাইরে অন্য কোনো কিছু তৎপর? যেমন প্রফেসর সলিমুল্লাহ খান বলছেন যে এখানে কয়েক সরকার আসলে কোনটা বা সরকার আসলে কয়টা, আর এই ব্যাপারে আপনি আসলে কি বলবেন? মানে আমি অনেকগুলি কথা বলেছি, আপনি চাইলে আমি এটা আবার বলতে পারি, কিন্তু আমার নিশ্চয় মনে থাকবে সংখ্যালঘু নিপীড়ন, বাজার ভাঙা, যৌনকর্মী, হিজড়াদের আক্রমণ। ঠিক আছে। আপনি যে সমস্ত ঘটনা বলেছেন এগুলি সবই অত্যন্ত দুঃখজনক, এবং আমরা বিভিন্ন সময় আমাদের বিভিন্ন উপদেষ্টারা এইসবের বিপক্ষে কড়া বক্তব্য রেখেছে, সরকারের পক্ষ থেকে বক্তব্য রেখা হয়েছে। তবে খালেদ, আপনাকে আমি একটু বিনয়ের সাথে একটা কথা বলি,
যখন আমি আপনার টকশো করতাম, যখন আমি এই সরকারে আসার আগে কথা বলতাম, আমি কিন্তু নিজে বলতাম যে সরকার এত নিপীড়ন চালাচ্ছে, এই সরকার পতনের পর অনেক ভয়াবহ ঘটনা ঘটতে পারে, সরকারকে ওয়ার্ন করার চেষ্টা করতাম। আপনার নিশ্চয়ই মনে আছে যে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের যারা মন্ত্রী তারাও বলতো আমরা ক্ষমতায় না থাকলে ঘরে ঘরে ঢুকে ঢুকে আমাদেরকে মেরে ফেলাবে, এরকম কথা বলা হতো না খালে? তো আমরা যেই অরাজকতার আশঙ্কা করছিলাম আওয়ামী লীগের 15 বছরের অপশাসনের কারণে, মানুষের প্রতি অকথ্য নিপীড়ন নির্যাতনের কারণে, মানুষের মুখ বন্ধ করে রাখার কারণে, এটার আউটবার্টস হিসাবে আমরা যতটুকু খারাপ অবস্থা আশঙ্কা করেছিলাম, আপনাকে বিনয়ের সাথে বলি ততটা খারাপ অবস্থা হয় নাই। খারাপ অনেক কিছু ঘটেছে, ততটা খারাপ কিছু হয় নাই। তারপরেও যেগুলি খারাপ কিছু ঘটেছে সেখানে আমাদের সরকারের কিছু ক্ষেত্রে ব্যর্থতা থাকতে পারে, অবশ্যই আমরা ব্যর্থতা থেকে শেখার চেষ্টা করছি। আপনাকে একটা এক্সাম্পল বলি, আদালত প্রাঙ্গণে যখন হামলার ঘটনা ঘটলো তখন এটা তো আসলে দেখার কথা হচ্ছে ধরেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়, কিন্তু আমাদের এখানে অনেকে মনে করি কি যেহেতু আমি আইনমন্ত্রী, তো আইন শৃঙ্খলা পরিস্থিতি হচ্ছে আমার এটা আমার না রে ভাই। তারপরেও আমরা একসাথে কোঅর্ডিনেটেড ওয়েতে কাজ করি, সব ব্যর্থতার ক্ষেত্রে যৌথ দায়িত্বের অংশ হিসেবে আমারও দায়িত্ব আছে, কিন্তু আলাদাভাবে এককভাবে এটা আমার মন্ত্রণালয় দেখার বিষয় না। তখন আমি স্বরাষ্ট্র মন্ত্রীর সাথে কথা বলে আমরা অনেক ইনোভেটিভ টেকনিক বের করা শুরু করলাম যে কি করব, মানুষ এত ক্ষুব্ধ। আমি যখন জিজ্ঞেস করলাম স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে যে মানুষ যেভাবে মারতে আসছে আপনারা ঠেকান না কেন? পুলিশ বলে পুলিশ ঠেকাতে গিয়েছিল, তখন তো পুলিশের মরাল কারেজ ছিল না, যারা মারতে এসেছে তারা পুলিশকে অকথ্য গালাগালি করে বলছে তোরা শেখ হাসিনা পুলিশটা মাইরা তোদেরকে ঝুলায় রাখবো, আমাদের ধাক্কা দিস। মানে পুলিশের তো তখন মরালিটি নাই। কিছুদিন আগে পুলিশের বাহিনীর সদস্যরা হাজার হাজার ছাত্র জনতাকে হত্যা করেছে, সেই পুলিশকে ওই মরাল কারেজটা থাকে? তখন আমরা বিভিন্ন পদ্ধতি বের করা শুরু করলাম। আমি বললাম আচ্ছা ঠিক আছে, আমাদের যারা বিচারকরা আছে ওনাদেরকে রিকোয়েস্ট করলাম যে আপনারা তো যে কোনো সময় ইচ্ছা করলে শুনানি করতে পারেন, তারা সকাল 7টায় শুনানি করেন। মানুষ তো সকাল 7টায় জড়ো হবে না। আপনি দেখবেন আনিসুল হক সাহেব এবং সালমান এফ রহমান ওনাদের পরে শুনানিটা সকাল 7টায় হয়েছিল, কেউ ওনাদেরকে মারে নাই। এরকম আমরা বিভিন্ন রকম ভাবে অ্যাড্রেস করার চেষ্টা করি, সব আপনাকে বলতে পারবো না। প্রতিনিয়ত সেটা নিয়ে আমরা ভাবি, আমরা উপদেষ্টা পরিষদ সদস্য বসি, সবাই চেষ্টা করে। কিছু জিনিস আমরা করতে পারি না, কারণ আপনি বিপ্লব পরবর্তী সময় মানুষের অনেক অন্য ধরনের এক্সপেকটেশন থাকে, এত বছরের রাগের আউটবার্টস থাকে। সলিমুল্লাহ ভাই যেটা বলেছে যে বিভিন্ন ধরনের সরকার, ওটা বলতে পারে। আমরা তো একটা পলিটিক্যাল পার্টির গভর্নমেন্ট না। পলিটিক্যাল পার্টির গভর্নমেন্ট হয় কি, তারা অনেকদিন একসাথে কাজ করে, তাদের মধ্যে কোঅর্ডিনেশন থাকে, তাদের একটা দক্ষ কর্মী বাহিনী থাকে। আমরা তো কেউ কারোর সাথে আগে কাজ করি নাই, আমরা সবাই একসাথে নতুন করে আসছি। আমাদের এটি আমার মনে হয় যে এই বক্তব্য পরিষ্কার। শুধু বাংলাদেশের সংখ্যালঘুর সামনে তাদের বড় পূজা আসছে, তাদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব, তাদের মধ্যে থেকে কেউ কেউ জানতে চাইছেন যে এই 4 দিন তারা নিশ্চিন্তে পূজা করতে পারবেন কিনা। এক বাক্যে আপনি এটা কোনো কিছু বলবেন কিনা, আমরা পরবর্তী প্রশ্নে এটা যাবো। এটা আপনার কাছে একটি প্রশ্ন ছিল। এখন পর্যন্ত যতগুলা ধর্মীয় অনুষ্ঠান হয়েছে, ধরেন জন্মাষ্টমীর অনুষ্ঠান হয়েছে, সেটা তো ভালোভাবে হয়েছে। আমরা অবশ্যই সর্বাত্মক চেষ্টা করব। কারণ একটা জিনিস কি জানেন, যে বাংলাদেশে শুধু যে আপনার মানে সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি থেকে সাম্প্রদায়িক ঘটনা ঘটে সেটা না, অনেক ধরনের কারণে করা হয়। কিছু কিছু ক্ষেত্রে স্যাবোটাজ করা হয়, কিছু কিছু ক্ষেত্রে আমি জন্মাষ্টমীর অনুষ্ঠানে যখন আমাদের হিন্দু সমাজের ভাই বোনরা ছিলেন, সেখানে আমি বলেছিলাম দেখেন কিছু কিছু ঘটনা আছে, ধরেন বিগত ফ্যাসিস্ট গভর্নমেন্টের যদি কোনো হিন্দু মাস্তান থাকে তাদের দলে, সে যদি অত্যাচার করে থাকে, মানুষ রিভেঞ্জ হিসাবে তাকে মারার চেষ্টা করলো বা করলো, এটা তো সাম্প্রদায়িক দৃষ্টিকোণ থেকে করে নাই, এটা করেছে পলিটিক্যাল এনিমি হিসাবে। খারাপ, এটাও খারাপ খুব। তো আমরা যেন সাম্প্রদায়িক ঘটনার সাথে অন্যান্য ঘটনাগুলোকে পৃথক করার চেষ্টা করি। এটা আমি ওনাদেরকে বলেছিলাম, আমার খুব ভালো লেগেছে, ওনারা এটাকে একসেপ্ট করেছেন, আমার সাথে এটা নিয়ে কোনো আর্গু করেন না। ওরা বলেছে এরকম হতে পারে। আরেকটা ব্যাপার হচ্ছে কি, ধরেন এটা আমরা সবসময় মনে রাখি, ধরেন আমাদের এখানে যদি সাম্প্রদায়িক ঘটনা ঘটে, ভারতের সাথে সাথে প্রচন্ড আপনার এটা নিয়ে ইন্টারন্যাশনাল একটা নয়েজ তুলে ফেলে। আমার মাঝে মাঝে মনে হয় যে আমি যদি মানে পররাষ্ট্র মন্ত্রণালয়ে থাকতাম, তো ভারতে যে মুসলিম নির্যাতনের ঘটনা ঘটে, আমি ওখান থেকে বলার চেষ্টা করতাম যে আমরা খুবই উদ্বিগ্ন যে ভারতে মুসলিম নির্যাতনের ঘটনা ঘটছে কেন। আমার ভারতীয়দের নীতি নির্ধারকদের সাথে কখনো বৈঠক হলে আপনাকে একটা জিনিস বলি, আমার সাথে অনেক দেশের দূতাবাসের লোকজন দেখা করেছে, ভারতীয় দূতাবাসের লোকজন দেখা করে নাই। আমার খুব ইচ্ছা আছে উনি দেখা করলে আমি ওনাকে বলবো যে ভাই আপনি যে আমাদের এখানে সংখ্যালঘুরা নির্যাতিত হলে উদ্বেগ জানার, খুবই জাস্টিফাইড। তাহলে একইভাবে আপনার এখানে যে মুসলমানরা নির্যাতিত হয়, আমরা কি আপনাদের এখানে উদ্বেগ জানাতে পারবো? এটাই তো প্রশ্ন। আসিফ ভাই, সেটা তো হচ্ছে যে মানে আপনি একটি দৃষ্টান্ত বা একটি উদাহরণের বদলে আরেকটি দৃষ্টান্ত বা উদাহরণ খাড়া করলেন, কিন্তু আমাদের যারা নির্যাতিত থাকলো তাদের তো আর সেটাতে আসলে, বা পশ্চিমবঙ্গে বা ভারতে যদি আমি বলি, ভারতে যে মুসলমানরা নির্যাতিত হচ্ছে তার জন্য তো আর এটা আসলে কোনো ভালো ফিলিং না যে বাংলাদেশে। না প্রশ্ন আসছে না। আমি আপনাকে বলি নট নিড ফর দ্যাট, মানে আমরা তো এরকম দেখতে চাই না। আমি শুধু ভারতের উদ্বেগের প্রসঙ্গে এটা বললাম। আপনাকে এটা যে বলি, সংখ্যালঘু নির্যাতন, সংখ্যাগুরু নির্যাতন, গরিবের নির্যাতন, নারীদের নির্যাতন, শিশুদের নির্যাতন, যে কোনো নির্যাতন বিরুদ্ধে আমাদেরকে অবস্থান নিতে হবে। এখানে মানুষ যে এই পরিচয়টাই মুখ্য হওয়া উচিত। আজকে আপনি যে সমস্ত ঘটনা ঘটেছে বাংলাদেশে, এই যে ধরেন হলের মধ্যে পিটিয়ে মেরে ফেললো বা এই ধরনের ঘটনা, এটা কি সংখ্যালঘু হিসাবে মেরেছে? তারপরে আপনি যে মাদার ভাঙার কথা বললেন, ওটা কি সংখ্যালঘুরা আক্রান্ত হয়েছে? ওটা কি সংখ্যালঘু? মাদারে যারা সংখ্যালঘু? তো যত ধরনের নির্যাতন আছে সবকিছুকে আমাদের নিন্দা জানাতে হবে, সবকিছুর বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। আসিফ ভাই, আসলে সময় পেরিয়ে যাচ্ছে, আপনার কথা শুনতেই শুধু ইচ্ছা করে, কিন্তু অনেকগুলি বিষয় রয়েছে। আমি একবারে বলে ফেলি, আমার আসলে সংবিধান, আপনাদের পরবর্তী কার্যক্রম, ভবিষ্যৎ এবং অন্যান্য অনেক বিষয় নিয়ে অনেক প্রশ্ন রয়েছে। আমি শুধু এটি এই মুহূর্তে বলি, যার মৃত্যুতে শেখ হাসিনার গদি নড়ে গিয়েছে, সেই আবু সাইদের মৃত্যু বুলেট নয়, মাথায় আঘাতে ত্বরান্বিত হয়েছে, এমন ময়নাতদন্ত প্রতিবেদনের তথ্য এখন আলোচনায়। এটা নিয়ে কি বলবেন আমাদের যদি সংক্ষেপে একটু বলেন।
আপনি কি ময়নাতদন্তের রিপোর্টটা পেয়েছেন খালেদ? ময়নাতদন্তের পেয়েছেন? রিপোর্টটা ময়নাতদন্তের রিপোর্টটা আমি একটু দেখেছি আচ্ছা ভাই। ফাইন, তাহলে আপনাকে একটা ঘটনা বলি। এই ময়নাতদন্তটা আমি কিন্তু দেখার সময় পাইনি, আমি সারাদিন মিনিস্ট্রি কাজে ব্যস্ত ছিলাম। আপনি কিন্তু দেখবেন কাইন্ডলি, এটা কত তারিখের ময়নাতদন্তের রিপোর্টটা, কত তারিখের? আচ্ছা, ময়নাতদন্তের আচ্ছা, আমি রিপোর্টটা আপনাকে ক্ল্যারিফাই করি। হ্যাঁ, জি আচ্ছা ফাইন, আমি আপনাকে ক্ল্যারিফাই করি। আপনার কি মনে আছে আওয়ামী লীগ আমলে ময়নাতদন্তের রিপোর্ট কিভাবে দেওয়া হতো? এটা জি। নিশ্চয়ই আপনার মনে আছে। রাইট। জাজ্জুলুমার হত্যার ঘটনাও আওয়ামী লীগ আমলে ময়নাতদন্তে বহু ঘটনা পত্র পত্রিকা পড়েছে, আমরা ঘুরিয়ে দিত। এখন আপনি যদি এই আমলেও ময়নাতদন্তের ঘটনা ঘটে, রাইট, ময়নাতদন্তের রিপোর্টটা 24শে আপনার জুলাই, মনে আছে? 24শে জুলাই দেওয়া, জি 24শে জুলাই দেওয়া, জি অর্থাৎ আওয়ামী লীগ আমলে দেওয়া। 24শে জুলাই দেওয়া আওয়ামী লীগ আমলের ময়নাতদন্ত রিপোর্ট। আপনাদের কি বিচার বিবেচনা বোধ কি হারিয়ে গেছে? আপনাদের যারা এই সমস্ত প্রশ্ন তোলেন, আপনাদের কাছে অনুরোধ করি, আপনারা কি ভুলে গেছেন যে আওয়ামী লীগ আমলে ময়নাতদন্তের রিপোর্ট, পুলিশের তদন্তের রিপোর্ট, ডাক্তারের রিপোর্ট, Okay. সবকিছু কিভাবে ম্যানিপুলেট করা হতো? কাজে আমরা ঠিক ডেফিনেটলি আবার ময়নাতদন্ত করবো, এবং এই ময়নাতদন্ত যদি ভুল হয়ে থাকে, ম্যানিপুলেটেড হয়ে থাকে, অবশ্যই আমরা দেশবাসীর কাছে প্রকাশ করবো। আচ্ছা, সম্প্রতি দুটি ঘটনা ঘটেছে, একটি ঢাকা বিশ্ববিদ্যালয়, একটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। আপনি সেই সব হত্যাকাণ্ডের যথেষ্ট পরিমাণ জোরালো প্রতিবাদ করেন নাই বলে কেউ কেউ বলছেন। এই প্রসঙ্গে আপনার একটু কথা বলবো যে এক ধরনের মব, যেটাকে আপনি বারবার মব জাস্টিস বলছেন, কেউ কেউ এটাকে মবক্রেসি বলছেন, সেই জায়গা থেকে কেউ কেউ বলছেন এটি একটি মবের মূল্য। সেই জায়গা থেকে আপনি আসলে আমাদের কি জানাবেন বা কি আমি যথেষ্ট প্রতিবাদ করেছি, আমি সাংবাদিক সম্মেলনে বলেছি কোনো অবস্থাতেই ছেড়ে দেওয়া হবে না। আপনারা দেখেন দুটো ঘটনাতেই সাথে সাথে গ্রেফতারের ঘটনা ঘটেছে, সাথে সাথে এমনকি হল প্রশাসনকে পরিবর্তন করা হয়েছে। 6টা 7টা গ্রেফতারের ঘটনা, মানে দেখেন পৃথিবীতে সব দেশেই অপরাধ হয় খালেদ, জার্মানিতে হয়, আমেরিকাতে হয়। এই জার্মানি আমেরিকা উন্নত বিশ্বের সাথে আমাদের কি পার্থক্য ছিল? পার্থক্য ছিল অপরাধের ঘটনা ঘটতো এবং এটার বিচার করা হতো না। আবার বিএনপি বা ভিন্ন মতের কেউ অপরাধ না করলেও এটা শাস্তি দেওয়া হতো। আমাদের এখানে এই চেঞ্জটা তো আমরা এনেছি, অপরাধ করার সাথে সাথে অভিযুক্তদের গ্রেফতার করা হচ্ছে। এবং আমি আসিফ ভাই, আপনার কাছে কি মনে হচ্ছে না যে আপনি গত সরকারের মতো একই ভাষায় কথা বলছেন? আমরা গত সরকারকে যখন এই প্রশ্ন করতাম, তখন তারা বলতো কেন বিশ্বজিৎ হত্যাকাণ্ডের তো শাস্তি হয়েছে, কেন 6 খুন যে নারায়ণগঞ্জে হয়েছে তার তো আমরা শাস্তি দিয়েছি, একই কথা তো এরকম বলতো। কিন্তু এই যে ঘটনাগুলি যে এই ঘটনাগুলি ঘটার ক্ষেত্রে একটা 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 প্রচ্ছন্ন প্রভাব এই সরকারের থাকছে কিনা, মানে আপনাকে বলি, সরকার আপনি যে এক্সাম্পলটা দিয়েছেন, এরকম 2-3টা উদাহরণ ছিল তাদের গত 15 বছরে, আর হাজারো উদাহরণ ছিল যেখানে বিচার করা হয়নি, হাজারো উদাহরণ ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যতগুলা আক্রমণের ঘটনা ঘটেছে, কোনো বিচার হয়নি। তো ওদের ছিল আপনার হাজারো ঘটনার পিছনে, এটাকে 2-3টা ঘটনার কথা বলতো, তাও পাবলিক জনমতের চাপে দিয়েছে। আপনি বলেন যে আমরা এটা প্রতিরোধ করতে ব্যর্থ হয়েছি কিনা? আমরা সমস্ত হল প্রশাসনের উপর দায়িত্ব দেওয়া হয়েছে। একটা সরকার কি করতে পারে? আমরা ইউনিভার্সিটি অথরিটিকে কোন রকম ইন্টারফেয়ার করি না, তাদেরকে স্বাধীনভাবে হলে ছাত্রদেরকে জীবন, তাদের পড়াশোনা, তাদের পরিবেশের নিশ্চয়তা বিধান করতে বলেছে। ওনারা ওনাদের মতো চেষ্টা করেছে। যারা আক্রমণ করেছে তারা আপনার মানে হল প্রশাসনের মদদে, সরকারের মদদে এই জিনিসটা করে নাই, এটা তো আপনারা নিশ্চিত। এখন তারা হল প্রশাসন বা বিশ্ববিদ্যালয় প্রশাসনের মদত এটা করে নাই। এবং এরপরে আমরা কারেক্টিভ মেজার্স কি কি নিচ্ছি সেটা দেখেন। অবশ্যই আমাদের অনেক ক্ষেত্রে ব্যর্থতা থাকবে, কিন্তু আমরা কি ব্যর্থতা থেকে শেখার চেষ্টা করছি কিনা এবং ব্যর্থতার সাথে আমাদের সরাসরি যোগ আছে কিনা সেটা দেখবেন। আগে বিশ্ববিদ্যালয়ে একটা ঘটনা করলে সবাই বলতো আওয়ামী লীগের আশ করা এটা করেছে। আপনি কি এই 2টা ঘটনাতে একবারও শুনেছেন যে এই অন্তর্বর্তীকালীন সরকারের এই সদস্য এটার সাথে জড়িত ছেলে হয়েছে? এটাই তো একটা পার্থক্য। তারপর আরো এই সমস্ত ঘটনার পর কোনো বেজারি যথেষ্ট মনে হবে না মানুষের কাছে। আমরা এটা সম্পর্কে সচেতন আছি, আমরা আমাদের মতো চেষ্টা করব, যতটুকু সম্ভব চেষ্টা করব। আপনার কাছে আমি আবারও বলে যাই, সারা জীবন আমি একটা কথা বলতাম, আমরা নিশ্চয়ই মনে আছে যে শিবির সন্দেহে কেন মারা হচ্ছে, এটা তো কোনো আইনে নাই। আমি সাংবিধানিক আইনের শিক্ষক, কোন রকম কাউকে বিনা মানে কি বলবো বিনা আইনে, মানে আপনি আইনগতভাবে একটা লোককে মেরে ফেলতে পারেন যদি বিচার টিচার করে ফাঁসি দেন বা রাইট অফ প্রাইভেটাইজেশন প্রপারলি ইউজ করেন। বেআইনি ভাবে কাউকে আঘাত করা, কাউকে মারা, এই মবক্রেসি করা, এগুলি গুরুতর ফৌজদারি অপরাধ। অবশ্যই এগুলি কেউ যদি করে আমরা প্রতিরোধে ব্যর্থ হতে পারি, কিন্তু বিচারে ব্যর্থ না। আসিফ নজরুল, আমাদের আপনি যেহেতু শিবিরের প্রসঙ্গটা তুললেন, সেই জন্য এটা বলা হয় যে বর্তমান সরকারের সাথে জামায়াতের সম্পর্ক সবচেয়ে বেশি। আসলে জামায়াতই বর্তমান সরকারের চালিকা শক্তি। বলা হচ্ছে যে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে যারা ভাইস চ্যান্সেলরের নিয়োগ পাচ্ছেন তারা জামায়াত ঘনিষ্ঠ বা জামায়াতের দেখিয়ে দিল। অন্তর্বর্তী সরকার কি জামাতের উপর খুব বেশি ভর করে আছে কিনা? কেউ কেউ বলছেন বৈষম্য বিরোধী আন্দোলনের যে 152 জন কেন্দ্রীয় সমন্বয়ক রয়েছেন তাদের মধ্যে 108 জনই শিবিরের। এই কারণে কি এই সরকার শিবির দিয়ে বা জামাত শিবির দিয়ে পরিচালিত হচ্ছে বলে কেউ কেউ বলতে চাচ্ছেন? এই কথা নিয়ে আপনার একটু মন্তব্য। আচ্ছা, আমি কিন্তু ফেসবুকে এরকম প্রচারণাও দেখেছি, আপনিও দেখেছেন, খেয়াল করে দেখেন যে বাকশালীদেরকে পুনর্বাসন করছে এই সরকার। আমি এরকম প্রচারণাও দেখেছি, আওয়ামী লীগের বদলে বিএনপি সরকার এসেছে, সব বিএনপি লোককে দেওয়া হচ্ছে। এখন আবার বলা হচ্ছে জামাতের দেওয়া হচ্ছে। কাজে আপনি প্রচারণা না দেখে আপনি অ্যাকচুয়াল ফ্যাক্টস গুলো দেখার চেষ্টা করবেন। আপনাকে একটা এক্সাম্পল দেখালে তাহলে আপনি একটু বুঝতে পারবেন। ধরেন আমি যখন আন্তর্জাতিক অপরাধ আদালত, যেটা ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল অ্যাক্ট, সেখানে যখন আমার মন্ত্রণালয়ের পক্ষ থেকে চিফ প্রসিকিউটরকে নিয়োগ দেওয়া হলো, সেদিন ফেসবুকে সারাদিন প্রচারণা চললো যে আমি হচ্ছে জামাত, কেন আমি তাকে নিয়োগ দিলাম। উনি এবি পার্টির লিডার ছিলেন, এবি পার্টি থেকে পদত্যাগ করেছিলেন, খুবই খুবই বড় আইনজীবী, এটা তো আপনারা জানেন, এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সবচেয়ে অভিজ্ঞ আইনজীবীদের একজন। তখন 24 ঘন্টার মতো প্রচারণা চললো আমি হচ্ছে জামাত।
পরে একদিন বিরতির পর শিল্পকলা একাডেমিতে আরেকজন অত্যন্ত প্রসিদ্ধ শিক্ষক জামিল আহমেদ সাহেবকে নিয়োগ দেওয়া হলো। সাথে সাথে 24 ঘন্টার ব্যবধানে প্রচারণা চললো আমি আসলে বাকশালী, আমি খাদানিক এবং আমি নাস্তিক। এখন আপনি বলেন দুইটা জিনিস কি একসাথে সত্যি হতে পারে? কাজে মানুষের মধ্যে ধরেন ফেসবুক আমাদের জন্য একটা সম্ভাবনার অপার খুলে দিয়েছে। আর এখন তো কারো আপনার জালিম সরকার না, আমরা বাক স্বাধীনতার কথায় কথায় সাইবার সিকিউরিটি অ্যাক্ট প্রয়োগ করবো না, কারো অত্যাচার হবে না, কথা বলার জন্য এখন বলতো কোনো রকম খারাপ ঘটনা ঘটেনি, ইনশাল্লাহ আর কোনোদিনও ঘটবে না আমাদের সরকার বলে। ফলে মানুষ আপনার যার যা ইচ্ছা মতো বলছে। এখন দেশ নিয়ে সবাই খুব কনসার্ন, তো এটা আবার পজিটিভ দিকও আছে, সবাই কনসার্ন হয়ে সবাই অনেক ধরনের উদ্যোগ প্রকাশ করছে। আপনাকে আমি একটা এই যে বলা হচ্ছে 1 মিনিট 152 জনের মধ্যে 108 জন শিবির, এই প্রচারণার কোনো প্রমাণ আছে? একটা কথা আপনাকে বলি, যেমন আপনি দেখবেন ফেসবুকে কেউ বলা শুরু করেছে যে জাফর ইকবাল সাহেব তো ঠিকই বলেছিল, এটা তো আসলে জামাত শিবিরের আন্দোলন, এটা আমি দেখেছি। আচ্ছা ভাই, এই যে বিএনপি সাংবাদিক সম্মেলন করে বললো যারা মারা গেছে তাদের মধ্যে 50% হচ্ছে বিএনপির লোক, ঠিক আছে? আর আজকে আমি একটা টক শো দেখছিলাম, আমার চোখ দিয়ে পানি পড়ছিল। বরকতুল্লাহ বুলুর ছেলে সানিয়া, যে ছেলেটা আপনার পুরো ঘটনা বর্ণনা করলো, তার মা ছিল পাশে। আমি কিন্তু আন্দোলনকালে আমি তাকে চিনতাম না, আমি তার ছবিটা ফেসবুকে দিয়ে বলেছিলাম বাংলাদেশের জয় হবে। একটা মা তার ছেলে টর্চার করছে, তারপর তাকে বলছে আমরা তোমার সাথে আছি। এই যে ওই ভিডিও, ওই ছেলেটার বর্ণনা করলাম, এখন সে কি জামাতের লিডারের ছেলে? আজকে আপনি মুগ্ধর স্ট্যাটাসের কথাটা মনে করেন, মুগ্ধর স্ট্যাটাস দিয়েছে, হঠাৎ করে আপনি যা ইচ্ছা তো বললে হবে না, আপনাকে প্রমাণ দেখান জিনিসটা। আমি যেটুকু জানি আপনাকে বলি, খালেদ, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়, খালেদ একটা জিনিস, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসাবে কাছের থেকে আমি যেটা জানি, এই জালিম ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলনে এমনকি ছাত্রলীগের সাধারণ কর্মী যাদেরকে টর্চার করে ছাত্রলীগ বানানো হয়েছিল, এমনকি তাদেরও কারো কারো পার্টিসিপেশন ছিল, বিপুল সংখ্যক ছাত্র দলের নেতা সংশ্লিষ্ট ছিল, শিবিরদের আমি চিনতাম না, তাদেরও থাকতে পারে, বাম দলের সংশ্লিষ্টতা ছিল, সাধারণ মানুষের সংশ্লিষ্ট ছিল, তারা তো বাংলাদেশের মানুষের অংশ, সবার অংশগ্রহণ ছিল। আচ্ছা, আমি আপনার সাথে কথা বলার একটা সুবিধা হলো যে আপনার কথা থেকেই আসলে গুরুত্বপূর্ণ কথাগুলি ক্লু পাওয়া যায়। আপনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইন বা তাদের চিফ প্রসিকিউটরের কথা বলেছেন প্রফেসর আসিফ নজরুল। আমি একজন জুরিস্ট হিসেবে আপনার কাছে প্রশ্নটা করতে চাই যে সেই আইন আপনারা সংশোধন করছেন, সেই জায়গায় আপনি যাকে চিফ প্রসিকিউটর আপনারা যাকে নিয়োগ দিলেন, সেই আইনজীবী তাজুল ইসলাম, জামায়াত নেতা মতিউর রহমান নিজামী, আলী হাসান মোহাম্মদ মুজাহিদের আইনজীবী ছিলেন। তিনি, তার কিছু পেন্ডিং কেস রয়েছে এই আদালতে, তাকে আবার আপনি দেয়ালের এই পাশে নিয়ে আসলে, এরকম কোন উদাহরণ কি আছে? মানে মানে ওয়াজ ইট এ মাস্ট, মানে তাজুল ইসলাম কি কেন এটা চিফ প্রসিকিউটর করতে হবে? আচ্ছা ঠিক আছে, এখন আপনি আমাকে বলেন, বাংলাদেশে যারা আইনজীবী আছে তাদের একটা বড় অংশ হচ্ছে প্রো আওয়ামী লীগ, এটা তো সত্যি কথা। এখন আপনার কি ধারণা তারা এই আদালতে আইনজীবী হতে রাজি হবে? যে আদালতে আওয়ামী লীগ নেতাদের বিচার হবে, আপনার কি ধারণা তারা রাজি হবে? আবার ধরেন কিছু কিছু আইনজীবী আছে যাদের দক্ষতা নিয়ে, বড় একটা অংশ তো বিএনপির আইনজীবীরাও আছেন যারা খুব আনন্দ নিয়ে রাজি হবে আওয়ামী লীগের লোকদের বিচার করতে। তাই আপনার ধারণা না? জি, আমার ধারণা। আমি আপনাকে নাম দিতে পারি, আমি আপনাকে একটা কথা বলি খালেদ। আচ্ছা ঠিক আছে, আমাদের এই আদালতে তো আরো কিছু আইনজীবী নিয়োগের বিধান আছে। আপনাকে আমি একটা চ্যালেঞ্জ করে দিলাম, আপনি বিএনপির দক্ষ কোনো আইনজীবী একটু এনে দেন ভাই, এখানে মানে গুরুত্বপূর্ণ পৌঁছে দেওয়ার আছে। আরেকটা কথা আপনাকে বলি, তাজুল তো এখানে আইনজীবী, তাজুল তো বিচারক না। আপনারা যখন যুদ্ধাপরাধী আদালত যখন বিচার হচ্ছিল, তখন যারা এই জামাতের নেতাদের বিপক্ষে যারা আইনজীবী ছিলেন তারা তো সবাই আওয়ামী লীগের পলিটিক্সের সাথে ইনভলভ ছিল, আওয়ামী লীগ পন্থী আইনজীবী ছিল, তারা আওয়ামী লীগ পন্থী আইনজীবী ছিল, আপনার মনে আছে? তো তখন আপনার বিচারে কোনো সমস্যা হয়নি, আমরা বিচারে অন্যান্য প্রসঙ্গে প্রশ্ন তুলেছি, কিন্তু এটা নিয়ে প্রশ্ন তুলিনি। আমরা আইনজীবী তো সরাসরি ভাবে প্রমাণ করার চেষ্টা করবে দোষ আছে, এবং আমরা তো এই স্কোপটা রেখেছি, যাদের বিরুদ্ধে অভিযোগ আসবে আপনারা পৃথিবীর শ্রেষ্ঠতম আইনজীবীকে নিয়োগ করেন, যারা গত সরকার করে নাই, আপনারা বেস্ট আইনজীবী নিয়োগ করেন। আমরা তো বিচারক আর জামাত থেকে নিয়োগ করছি না, আমরা তো বিচারক আর বিএনপি থেকে নিয়োগ করছি না, আমরাও চেষ্টা করছি যে বিচারক পদে সবচেয়ে মানে কি বলবো, এখন ভাই সবকিছুর পর বাংলাদেশের মানুষ দেখবেন নিয়োগ করা হবে, উনি এটার সাথে এই ছিল, উনি এটার সাথে এই ছিল, আমরা চেষ্টা করবো। কিন্তু আওয়ামী লীগের যেসব লোকদের নেতাদেরকে সেই আদালতে নেওয়া হয়েছে, আমরা কিন্তু দেখছি সেখানে তাদেরকে গায়ে হাত তোলা হচ্ছে, তাদেরকে আইনজীবী নিয়োগ দিতে দেওয়া হচ্ছে না, সেই বিষয়টিও আপনাকে ব্যথিত করছে। আপনি নিজেও এটি বলছিলেন, তো আপনার সরকার কি আসলে সেটি খুব বেশি মানে আমি কি বলি যে সেটি আসলে খুব বেশি চেক করতে পারবেন? আমি নিজে দেখেছি, আপনিও দুঃখ প্রকাশ করেছেন যে এরকম তো হওয়ার কথা না এটা কখনো। আমি আপনাকে করতে চাই, আপনি উপদেষ্টা হয়েও বলেছেন যে মানে এরকম কোনোভাবেই আপনি এটা আশা করেন না, মানে মানে আপনি কি নিশ্চয়ই লক্ষ্য করেছেন এটার প্রকোপ অনেক কমে গেছে, আদালত প্রাঙ্গণে হামলা, আদালত প্রাঙ্গণে ডিম ছুঁড়ে মারাটা অনেক কমে গেছে, অনেক কমে গেছে। আপনি প্রথম দিকে তুলনায় দেখেন, আমি আপনাকে বলেছি একটা ইনোভেটিভ টেকনিকের কথা, সকাল 7টার সময় করেছি, আরো কিছু কিছু টেকনিক আছে বলতে চাই না, বললে মানুষ ওইটার মধ্যে দিয়ে আক্রমণ করার চেষ্টা করবে। আমরা একটু জাতীয় জনগুরুত্বপূর্ণ বিষয় চলে আসতে চাই। আমি মনে হয় আপনার বক্তব্য পরিষ্কার। আপনাকে আমি জানিয়ে রাখতে চাই 30,000-এর বেশি দর্শক আমাদের সাথে লাইভ দেখছেন, এবং আরো অনেক দর্শক নিশ্চয়ই আমাদের সাথে যুক্ত হবেন। আমি সেই জন্য জাতির জনগুরুত্বপূর্ণ প্রশ্নগুলি করে রাখতে চাই। এর আগে আমি দর্শকদের কাছে জানতে চেয়েছিলাম পপুলার বিষয় এটি যে ভারতে 3,000 টন ইলিশ রপ্তানির সিদ্ধান্ত সঠিক বলে মনে করেন কিনা। শতকরা 32% মনে করছেন যে এটি সঠিক, শতকরা 68% মনে করছেন এটি সঠিক না। 40,000 দর্শক এখানে ভোট দিয়েছেন। প্রফেসর আসিফ নজরুল, আমি সরাসরি এই সংবিধান সংস্কার নিয়ে আসি। সংবিধান সংস্কার কমিশনের প্রধান করা হয়েছিল
আচ্ছা খালেদ, আপনাকে একটা অনুরোধ করি, জি। নিয়োগ নিয়ে প্রশ্ন করছেন যেহেতু, আপনাকে একটা জিনিস ক্লারিফাই করি, এটা আমাকে কেউ কেউ জানতে চায়। আমি বলেছি আমি খালেদের সাথে প্রোগ্রামে বলবো যে আমি কিভাবে নিয়োগ দিচ্ছি, আমি কি আমার জি। ঘনিষ্ঠ লোকে নিয়োগ দিচ্ছি কিনা। ভাই আমাকে এটা একটু বলতে দেন। এই যে জি। আপনাকে তাজুলের কথা বললাম, জামিল সাহেবের জি। কথা বললাম, উনারা ঘনিষ্ঠ তো দূরের কথা, হুম। উনাদের সাথে জীবনে কোনোদিন, আমার তাজুলের সাথে একটা প্রোগ্রামে একদিন দেখা হচ্ছিল, অনেক দূর থেকে দেখা। জামিল সাহেবের সাথে আমার জীবনে কোনোদিন দেখা হয় নাই। উনার নিয়োগের ব্যাপারে কথা বলার আগে জীবনে কোনোদিন কথা হয় নাই। বাংলা একাডেমিতে যে আজম আছে, আজমের সাথে জীবনে কোনোদিন আমি একসাথে বসে 5 মিনিটও কথা বলি নাই। আফসানার সাথে জীবনে কোনোদিন 5 মিনিটও কথা বলি নাই। আপনাকে আমি ক্লিয়ার করে জিনিসটা, আমি দক্ষতার দিকে লক্ষ্য রেখেছি, অসংখ্য মানুষের সাথে কথা বলেছি। এমনকি এই যে ধরেন জামিল সাহেবের নিয়োগ নিয়ে যে কিছু লোক প্রশ্ন তুলেছে, আমি আমাদের এই ছাত্র জনতার আন্দোলনের সবচেয়ে প্রধান যে নেতারা আছেন তাদের একজনের সাথে কথা বলে তারপরে ক্লিয়ারেন্স নিয়েছি। ক্লিয়ারেন্স মানে হচ্ছে উনার তো এই আন্দোলনটা করেছেন, তাদের সাথে, এই যে আপনাকে অন রেকর্ড বললাম, তাদের প্রধান একজন নেতার সাথে কথা বলে তার সম্মতি নিয়ে করা হচ্ছে। আমি আমার ব্যক্তিগত বিবেচনায় একটা নিয়োগও দেই নাই, আমি অসংখ্য মানুষের সাথে কনসাল্ট করেছি, দক্ষতার দিকে লক্ষ্য রেখেছি, কাজটা করতে পারবেন কিনা সেটা আমার বিবেচনায় একটা সেকেন্ড কথা। সেকেন্ড কথা খালেদ, সেকেন্ড কথা, প্লিজ আমাকে একটা কথা বলতে। দক্ষতার দিকে লক্ষ্য রেখেছি, আর লক্ষ্য রেখেছি গত স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকারের সহযোগী যারা ছিল, যারা তাদের বেনিফিশিয়ারি ছিল, যারা এই জুলাই অগাস্ট আমরা ছাত্র হত্যার সময় যারা আমাদের বিপক্ষে ভূমিকা রেখেছিল, কোনোভাবেই তারা যতই যোগ্য কোনোভাবেই তাদের কথা বিবেচনায় রাখি নাই এবং তারপরে কনসাল্ট করেছি। এই হচ্ছে আমার প্রক্রিয়া। আসিফ ভাই, কেন জানি আপনার কথা শুনে আমার একটু শেখ হাসিনার কথা মনে পড়তেছে। শেখ হাসিনা সেম ওয়েতে একটু বলতো যে না, আর সবাইকে নিয়োগ দিব, শুধু বিএনপির বা তারেক রহমানের লোক নিয়োগ দিব না, জামাতের লোক নিয়োগ দিব না। এখন একটা লোক, ধরা যাক আপনি 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 জায়েদ খানের বিরুদ্ধে আপনি মামলা করতেছেন, এখন জায়েদ খান এই সরকারের ইয়া ছিল, তো এটা কিরকম? মানে কি আওয়ামী লীগের সাপোর্ট থাকতে পারবে না? আমি আপনি সাপোর্ট করি না, আমরা ওরা সাপোর্ট করতে পারবে না? আওয়ামী লীগের বিরুদ্ধে কি গণহত্যা হয়েছিল? আওয়ামী লীগের কি লোকজনকে 2 সপ্তাহের মধ্যে 1000 লোককে মেরে ফেলা হয়েছিল, 4000 লোককে অন্ধ করা হয়েছিল, 20,000 লোককে গুলি করা হয়েছিল, হেলিকপ্টার দিয়ে গুলি করা হয়েছিল আওয়ামী লীগের লোককে? এখন এই সমস্ত কাজ যারা করেছে, যারা এগুলিকে জাস্টিফাই করেছে, যারা এটার পক্ষে দাঁড়িয়েছে, তাদেরকে এই ছাত্র জনতার বিপ্লবের পর তাদেরকে আমি নিয়োগ দিব? আমি প্রেক্ষিতটা তো চেঞ্জ হয়েছে না। আচ্ছা ঠিক আছে, নিয়োগ দিয়েন না। আমি 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 সংবিধান সংস্কার কমিশন নিয়ে আসি। প্রফেসর আসিফ নজরুল, 32,000-এর বেশি মানুষ আমাদেরকে দেখছেন। সংবিধান সংস্কার কমিশনের ইন্টারেস্টিংলি প্রথমে এটা প্রদান করা হয়েছিল ডক্টর শাহীন মালিককে, কিন্তু ডক্টর শাহীন মালিকের সাক্ষাৎকার পরে আমি এবং ডক্টর শাহীন মালিককে ততদিন ধরে চিনি, মনে হয়েছিল যে তিনি আসলে সংবিধানটাকে সংস্কার করতে চান, বা তার আসলে সংবিধান সংস্কার কমিশনের প্রধান থাকা হলো না। সংবিধান সংস্কার কমিশনের প্রধান করা হলো আমার শিক্ষক প্রফেসর আলী রিয়াজকে, যিনি আবার সংবিধানটা নতুন করে লিখতে চান। আমাদের প্রশ্ন, প্রফেসর আসিফ নজরুল, নতুন করে সংবিধান রচনার ম্যান্ডেট কি আপনাদের রয়েছে কিনা? মানে ক্যান ইউ ডু ইট? মানে এইটা প্রথম কথা হচ্ছে, আলী রিয়াজ আপনার শিক্ষক, স্বাধীন মালিক হচ্ছে আমার শিক্ষক। আমার মানে কি বলবো, আমার অত্যন্ত শ্রদ্ধেয় মানুষ, ঘনিষ্ঠ মানুষ। আমরা 15 বছর এই সরকারের বিরুদ্ধে যত রকম আন্দোলন করেছি, যত রকম বিবৃতি দিয়েছি, যত রকম সেমিনার করেছি, উনি সমস্ত কিছুতে ইনভলভ থাকতেন, সমস্ত কিছুতে। আমি দৃঢ়তার সাথে বলতে চাই, স্বাধীন ভাই প্রধানত উনি আমাকে যেটা বলেছেন, উনার পেশাগত ব্যস্ততা আছে অনেক, উনার পক্ষে আপনি মানে পেশাগত ব্যস্ততার কথা বলেছেন উনি মূলত, আর একটা কারণে কথা বলেছেন না, বলতে চাচ্ছি না, উনার সাথে আমার প্রিভিলেজ কমিউনিকেশন। উনি পেশাগত ব্যস্ততার কারণে প্রধানত এই দায়িত্ব পালন করতে চান না, কিন্তু আমরা কমিশনের পক্ষ থেকে যে সমস্ত এক্সপার্টের সাথে কথা বলবো, অবশ্যই ওনার সাথে আমরা কনসাল্ট করবো। আলী রিয়াজ সংবিধান পুনর্লিখন বলতে কি পুরা সংবিধান পুনর্লিখন বুঝিয়েছেন নাকি কোনো কোনো আর্টিকেল বুঝিয়েছেন? ওনার সাথে যখন আমার কথা হয়েছে, আমার মনে হয় না এই সিদ্ধান্ত উনি নিয়ে ফেলেছেন। এটা একটা সংস্কার কমিশন করা হচ্ছে, সেখানে এই প্রশ্নগুলাও আসবে যে আপনারা কি সংবিধান পুনর্লিখন চান কিনা, নাকি পুরাপুরি লিখন চান। এই সমস্ত প্রশ্নে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি, এটা কমিশনের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে। আপনি সংবিধান পরিবর্তনের যে ম্যান্ডেট বলেছেন, আমরা তো ভাই সংবিধান পরিবর্তন করছি না। সংবিধান পরিবর্তন করবে হচ্ছে নেক্সট কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি যদি ইলেকশন হয় বা নেক্সট যে পার্লামেন্ট হয়, ওনারা করবে। আমাদের তো সংবিধান পরিবর্তনের ম্যান্ডেট নাই। আমরা সংবিধান পরিবর্তনের লক্ষ্যে কাজগুলা এগিয়ে নিয়ে যাব। আমাদের একটা সংস্কার কমিশনের প্রস্তাব থাকবে যে এই সংশোধনী দরকার বা এইরকম একটা সংবিধান দরকার। এরপর এটা ব্রড বেস পলিটিক্যাল পার্টির সাথে আলোচনা করা হবে দ্বিতীয় স্তরে। ওনারা এটা কিভাবে গ্রহণ করতে চান, ওনারা কনসেনসাসের ভিত্তিতে গ্রহণ করতে চান, নাকি ওনারা আপনার গণভোটের ভিত্তিতে চান, নাকি ওনারা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ইলেকশন করতে চান, তারপরে আপনার জনগণের মতামতের জন্য এটা রাখা হবে। এগুলি পরে ডিসিশন, কোনো ডিসিশন এখন নেওয়া হয় নাই। জাস্ট সংবিধান সংস্কারের একটা উদ্যোগ নেওয়া হয়েছে। এই উদ্যোগ এই আলোচনার মধ্যে দিয়েই ঠিক হবে এটা কিভাবে করা হবে এবং কতটুকু করা হবে। প্রফেসর আসিফ নজরুল, আমরা রাজনৈতিক মামলা, গায়েবী মামলা প্রত্যাহারের অগ্রগতি নিয়ে সম্প্রতি একটা প্রজ্ঞাপন দেখেছি যে ডিসিএসপি এবং সংশ্লিষ্ট যারা পিপির সমন্বয়ে একটা কমিটি করা হয়েছে। কমিটি কাজ করবে পিপির প্রতিবেদনের ভিত্তিতে। এই প্রক্রিয়াটা আসলে কতটা স্বচ্ছ হলো? সব জেলায় দেখে শুনে সৎ পিপি নিয়োগ দেওয়া আপনাদের পক্ষে সম্ভব হয়েছে কিনা? এই ধরনের মামলা প্রত্যাহারের তদবির এবং লেনদেনের ব্যাপারটি কিভাবে ঠেকাবেন? স্বতন্ত্র ও স্বাধীন প্রসিকিউশন সার্ভিস গঠনের কোনো পরিকল্পনা আপনার আছে কিনা? সেটি হচ্ছে প্রথম প্রশ্ন। কিন্তু আমি একটু পপুলার প্রশ্নটি করে রাখি। সেই পপুলার প্রশ্নটা হচ্ছে আপনারা কি তারেক রহমানের এগেইনস্টে যেসব মামলা হয়েছে সে সব মামলা প্রত্যাহার করছেন কিনা খুব শীঘ্রই?
আমরা কোনো ব্যক্তি স্পেসিফিক মামলা উদ্যোগ করছি না। আপনি দেখেন, আমরা প্রথম বলেছিলাম আমরা জুলাই অগাস্ট যে হত্যাকাণ্ডের যে মামলাগুলো ফলস মামলা করেছিল বিগত ফ্যাসিস্ট সরকার, সেগুলো উদ্যোগ করেছি হত্যাকাণ্ডের অভিযোগগুলো ছাড়া। সেকেন্ড ফেজে আমরা সাইবার সিকিউরিটি অ্যাক্ট যেটা আছে আমার মন্ত্রণালয়ের পক্ষ থেকে উদ্যোগ নিচ্ছি। আমরা এখানে স্পিচ অফেন্সের সাথে কম্পিউটার অফেন্সের পার্থক্য করছি। আমরা, আপনি জানেন, প্রত্যেকটা কেস দেখতে হচ্ছে টাইম লাগছে। স্পিচ অফেন্স বা কথা বলার অপরাধের জন্য যাদের বিরুদ্ধে অভিযোগ এসেছিল তাদের সমস্ত মামলা উদ্যোগ করা হবে। এখানে তারেক রহমান আছেন নাকি খালেদ আছেন এটা আমরা দেখবো না, আমরা ইস্যু ধরে ধরে করবো। এটা হচ্ছে আমার মন্ত্রণালয়ের অ্যাপ্রোচ। আরেকটা কথা বলি, আপনার মনে প্রশ্ন আসতে পারে তাহলে হঠাৎ করে রোজিনা আর মাহমুদুর রহমান মান্নারটা উদ্যোগ হলো কেন? কেউ প্রশ্ন করেছে। এবং খালেদা জিয়া চলে আচ্ছা, খালেদা জিয়াটা তো আপনার খালেদা জিয়ার মামলা উদ্যোগ ঘটেছে পরে। প্রথমে আসছে রোজিনা আর মান্না ভাইটা। রোজিনা আর মান্না ভাই ওনারা দীর্ঘদিন সাফার করছিলেন, ওনারা পাসপোর্ট পাচ্ছিলেন না, বিদেশে যেতে পারছিলেন না। বিশেষ করে মাহমুদুর রহমান মান্না পাসপোর্ট পাচ্ছিলেন না। মাহমুদুর রহমান মান্না এখনো সংকটাপন্ন অবস্থায় হসপিটাল আছে। ওনার বিরুদ্ধে একটাই মামলা ছিল, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মামলা, একটা আইনেই মামলা ছিল। ওনারা ব্যক্তিগতভাবে যোগাযোগ করেছেন এবং অনেক সাফারিংস এর মধ্যে দিয়েছেন। মান্না ভাইয়ের চিকিৎসা কাজ বন্ধ ছিল ওখানে। আর রোজিনার মেয়ের চিকিৎসার ব্যাপার, রোজিনার এরকম একটা এই মুহূর্তে মনে পড়ছে না একটা কারণ ছিল। ওনারা খুব রিকোয়েস্ট করেছিল, আমরা একটা সিগনেচার স্টেটমেন্ট হিসাবে আমরা মামলা উদ্যোগ করেছি। আরো অনেক মামলা করেছি, আপনাকে এখানে বলে শেষ করতে পারবো না। যেমন ধরেন আপনি মাহমুদুর রহমানের যে স্ত্রীর যে মামলার ব্যাপারটা ছিল, আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় সম্পাদক, ওটা আমরা করেছি, ওটা পত্রিকা আসে নাই। এরকম আরো আছে কিছু কিছু যেটার জন্য জনজীবন অতিষ্ঠ হয়ে যাচ্ছে। ধরেন আপনার জীবন অতিষ্ঠ হয়ে যাচ্ছে, আপনি ওই মামলার কারণে বিদেশে চিকিৎসা যেতে পারছেন না, আপনার বাচ্চা পড়তে যেতে পারছেন না, আপনার বাচ্চাকে নিয়ে আপনি চিকিৎসা দিতে পারছেন না, বাইরে যাওয়ার অনেক প্রয়োজন থাকে মানুষের। সেই সমস্ত ক্ষেত্রে আমরা অগ্রাধিকার, দুই একটা অনুরোধের ভিত্তিতে অগ্রাধিকার দিয়েছি। এখন খালেদ মানুষ তো ধরেন এই জিনিসগুলো বলে আমরা বোঝানোর চেষ্টা করেছি আমরা সবকিছু করব, সমস্ত ইস্যু ওয়াইজ জিনিসগুলোকে করবো। ইস্যু ওয়াইজ করার ক্ষেত্রে আমরা ইস্যুটা একটা একটা করে ভাগ করছি। এই থার্ড ফেজে সাইবার সিকিউরিটি একটা মামলার পর থার্ড ফেজে আমার ইচ্ছা আছে আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে মামলা উদ্যোগের ব্যাপার কিন্তু আমাদের আর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে একসাথে কাজ করতে হয়। থার্ড ফেজে আমরা গায়েবী মামলাগুলো উদ্যোগ করার চেষ্টা করবো, কারণ বাংলাদেশে একটা মামলার দীর্ঘ জট রয়েছে। গায়েবী মামলা উদ্যোগ হলে সেটার দিক থেকে লাভবান হবে। এবং আপনি জানেন এই গায়েবী মামলাগুলো এত অবিশ্বাস্য, এত হাস্যকর, এত গাঁজাখুরি ছিল, এটা উদ্যোগ না করা তো মহাপাপের মতো একটা ব্যাপার হবে। আমরা আপনাকে একটু বলি, আমরা ফেজ ওয়াইজ যাবো, ব্যক্তি ওয়াইজ যাবো না। ব্যক্তি ওয়াইজ যে দুই একটা ঘটনা দেখেছেন আপনি, এটা এক্সেপশন। বেগম খালেদা জিয়া একটা সেজন্য এক্সেপশন ছিল, তবে তারেক রহমান সাহেবের ক্ষেত্রে কোনো এক্সেপশন করা হচ্ছে না। বেগম খালেদা জিয়ার ক্ষেত্রে মামলা উদ্যোগের ব্যাপারটা আপনি কোনটা বলতে চাচ্ছেন? ওনার যে ক্ষমা করার ব্যাপারটা? জি, ক্ষমা করার ব্যাপারটা। বেগম খালেদা জিয়ার মামলায় যে বিচারটা হয়েছিল সেই বিচার নিয়ে মিজানুর রহমান খান এবং আমি লিখেছিলাম। আপনাকে একটা জিনিস মনে করাই দিই, বেগম খালেদা জিয়া মামলার শুনানিকালে উনি বিস্মিত হয়ে বলেছিল যে এতিমের টাকা আমি আত্মসাৎ করেছি এক্সক্লেমেশন চিহ্ন। সেটাকে বিচারক লিখেছেন উনি এতিমের টাকা আত্মসাৎ করাটা নিজের মুখে স্বীকার করেছেন। আপনি চিন্তা করতে পারেন এই ধরনের বিচার হয়েছে ওনার ক্ষেত্রে। আরেকটা বলি আপনাকে, নিম্ন আদালত যে হাইকোর্ট যে সাজা দেয়, নিম্ন আদালত যে সাজা দেয় সেটা আপনি কখনো শুনেছেন হাইকোর্ট বাড়িয়ে দেয়? হাইকোর্ট বাড়িয়ে দেয় শুনেছেন? এমনকি যারা জামাতে যেসব লিডারের শাস্তি হচ্ছে সেই সমস্ত যুদ্ধ অপরাধীর ক্ষেত্রে দুই একটা ঘটনা ছাড়া বাংলাদেশের ইতিহাসে ঘটনা ঘটেছে। উনি শোনেন, পরে আমরা শুনলাম কি যে বিচারক উনাকে জামিন দিয়েছিল দেখে উনার হাইকোর্টে অ্যাপিলেট ডিভিশনে এলিভেশন বন্ধ রেখেছিল, শাস্তি বাড়ানোর পর উনাকে এলিভেট করা হয়েছে। আপনি জানেন গত মামলায় কিভাবে বিচার হয়েছে। উনার মতো নির্যাতিত মানুষ বাংলাদেশে কে আছে এই গত 15 বছরে? যারা মারা গেছে উনাদের কথা বাদ দিয়ে আমি জীবিত যারা পলিটিক্যাল লিডার আছে, আমি তো মনে করি উনার প্রতি, উনি যে এত বছর জেলে ছিল, উনার প্রতি চরম অবিচার করা হয়েছে। আমি সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলছি না, আমি মানে প্রক্রিয়াটা নিয়ে। আচ্ছা, পরবর্তী প্রসঙ্গে আসি। প্রফেসর আসিফ নজরুল, যে আগের আমলে আপনি ঠিকই বলেছেন, আমরা আগের আমলে অদ্ভুত সব গায়েবী মামলা দেখেছি, কিন্তু এই অদ্ভুত মামলা হওয়ার প্রক্রিয়া কিন্তু এখনো বন্ধ করা নাই। আমি একটু কাগজ দেখে বলি, আমার সুবিধা হয়, যে ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে মার্ডার কেসের মামলা হয়েছে, অভিনেতা জায়েদ খান, যেটা আমি আগে বলেছি, তার বিরুদ্ধে মামলা হয়েছে, বাফুফের সভাপতির বিরুদ্ধে মার্ডার কেস হচ্ছে, আগে সরকারের দুর্নীতিবাজ মন্ত্রী যার বিরুদ্ধে হতে পারতো গুছানো সুন্দর একটি দুর্নীতির মামলা বা মানি লন্ডারিং মামলা, তা না করে ঢালাওভাবে নিউ মার্কেটের একজন হকার হত্যা মামলাকে সবাই গ্রেফতার দেখানো হচ্ছে, এবং আদালতও সেই সব মামলায় কারো জামিন মঞ্জুর করছে না, ঢালাওভাবে রিমান্ড দিয়ে যাচ্ছে। পার্থক্যটা তাহলে কোথায় হলো প্রফেসর আসিফ নজরুল? আচ্ছা, পার্থক্যটা আপনাকে বলি। ধরেন আপনি, আমার এতগুলো নাম তো মনে থাকবে না, দুইজনের নাম মনে আছে, সাকিব, জায়েদ খান। যখন কেউ মামলা করে, মামলা করাটা মানুষের অধিকার, বুঝছেন? ব্যক্তিগতভাবে একজন মামলা করে দিল, সেই এই মামলাগুলা পুলিশ করে নাই। পুলিশ যদি করে তাহলে আপনি বুঝবেন রাষ্ট্র জড়িত আছে। এই মামলাগুলা ব্যক্তিগতভাবে করা হচ্ছে, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে মামলার কারণে, এই যে আপনি সাকিব বলে জায়েদ খান বলেন, আনলেস ইউ আর এ ডিরেক্টলি ইনভলভ পলিটিক্যাল ফিগার, এই উনাদের ক্ষেত্রে কি কোনো গ্রেফতারের ঘটনা ঘটেছে? গ্রেফতার ঘটনা ঘটে নাই। যখন মামলা কোনো মানুষ করে, আমরা বারবার বোঝানোর চেষ্টা করেছি, যখন আমরা পুলিশকে বলেছি মামলা যখন করছে আপনারা একটু বোঝানোর চেষ্টা করেন না কেন যে এই মামলাতে আপনারা যাদের বিরুদ্ধে অভিযোগ আনছেন তাদের কি আপনার সত্যি মানে বিশ্বাসযোগ্য কিনা অভিযোগটা। কারণ আমাদের পিআরপি তে কিছু প্রভিশন আছে, হিয়ারসে ধরনের বা গুজব ধরনের মামলা হলে পুলিশ প্রাইমারি কথাগুলো জিজ্ঞেস করতে পারে। পুলিশ কাছ থেকে এবং এমনকি আদালতের কাছ থেকে আমরা যে তথ্য পেয়েছি, যারা মামলা করতে আসে তারা এত বেশি প্রেশার, ওইখানেও এক ধরনের মানে মক প্রেশার থাকে যে পুলিশের পক্ষে এবং কোনো কোনো ক্ষেত্রে আদালতের পক্ষে, যারা বিগত ফ্যাসিস্ট রেজিমের আমলে যাদেরকে নিপীড়ক
সংস্থাতে পরিণত করা করা হয়েছিল, তাদের সেই মরাল কারেজ থাকে না এই উন্মত্ত জনতাকে কনফ্রন্ট করার জন্য। এগুলো ঘটনা প্রথম দিকে ঘটেছে। আমরা অনেক চেষ্টা করেছি, চেষ্টা করার পর এটা অনেক রিডিউস হয়েছে। আমরা একটা জিনিস সবাইকে বলার চেষ্টা করেছি, যেখানে এফআইআর মানেই গ্রেফতার না। আপনাকে আমি কিছু নাম বলবো না, বাট কিছু কিছু মানুষ যখন আমাদের সাথে যোগাযোগ করে যে এই মামলা তাদের বিরুদ্ধে হওয়ার কথা না, আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আমরা একসাথে কাজ করি, আমরা আশ্বাস দেওয়ার চেষ্টা করি যে পুলিশ ক্রেডিবল তথ্য না পেলে আপনাদের গ্রেফতার করবে না। গ্রেফতারের খবরগুলো আপনারা পান, কিন্তু গ্রেফতার করা হয় নাই এরকম অসংখ্য ঘটনা আছে। তারপরও আমরা চেষ্টা করছি এই জিনিসগুলো নিয়ে মানুষের যে মনে প্রশ্ন আছে সেগুলিকে আরো বেশি ভালোভাবে অ্যাড্রেস করার চেষ্টা করছি আমরা। প্রফেসর আসিফ নজরুল, আরেকটি বিষয় হচ্ছে যে আপনাদের উপদেষ্টা পরিষদে ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন, তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছিলেন, কিন্তু তার একটি বক্তব্যের উপর ভিত্তি করেই অনেকে বলছেন যে তাকে আসলে সরিয়ে দেওয়া হয়েছে, তাকে আসলে হোম মিনিস্টার তারা রাখা হয় নাই, নতুন একজন হোম মিনিস্টার আনা হয়েছে বা হোম অ্যাডভাইজার আনা হয়েছে। এই ব্যাপারে আপনি আসলে কি বলবেন? মানে একটি কথা, মানে মানে এই ব্যাপারে কি আসলে ঠিক যে তার কোনো কথার জন্য বা তার কোনো আচরণের জন্য, তার কোনো মন্তব্যের জন্য, মতামতের জন্য, বিশ্বাসের জন্য তাকে আসলে সরিয়ে দেওয়া হয়েছে? ব্রিগেডিয়ার সাখাওয়াত আমাদের অত্যন্ত রেসপেক্টেড একজন মানুষ। ওনার প্রতি এই সরকারের যে আস্থা আছে, এটার প্রমাণ আপনি দেখবেন। ওনাকে প্রথমে একটা মিনিস্ট্রি দায়িত্ব দেওয়ার পর আরেকটা অত্যন্ত ইম্পর্টেন্ট মিনিস্ট্রি দায়িত্ব দেওয়া হয়েছে। দায়িত্ব এখানে রিঅর্গানাইজ হতে পারে। আপনি দেখবেন প্রথমে আমাকে একটা মন্ত্রণালয় দেওয়া হয়েছিল, তারপর আমাকে আরেকটা দেওয়া হলো, তারপর আমি আরেকটা দেওয়া হলো, সেটা আমি চাই নাই। এখন আমারটা আমি বলতে পারি আমি এত ওভারবার্ডেন ছিলাম, আমি চাই না, বাট আমাদেরকে দায়িত্ব শেয়ার করতে হচ্ছে। এটা আপনার স্বাভাবিক রিঅর্গানাইজেশন হিসাবে দেখতে পারেন। আর আনলেস এটা ব্রিগেডিয়ার সাখাওয়াতের সাথে প্রধান উপদেষ্টা কি কথা হয়েছে আমি জানি না, বাট আমি উনার সাথে কথা বলে আমার উনাকে একটু ক্ষুব্ধ মনে হয়নি ব্যাপারটা নিয়ে। কাজে এটা আপনার স্বাভাবিক রিঅর্গানাইজেশন হিসেবে দেখতে পারেন। আরেকটা ব্যাপার ধরেন, কেউ কেউ প্রশ্ন তুলছেন, ধরেন আমাদের যে জাহিদুর রহমান, উনি খুব একটা লজিক্যাল প্রশ্ন তুলছেন। আমার সাথে দেখা হয়েছিল কালকে, যে আমাদের এখানে মানে এত কম উপদেষ্টা কেন, এত দায়িত্ব আমরা কেন আরো উপদেষ্টা নিচ্ছি না। এটা আসলে হয়েছে কি, ধরেন গত তত্ত্বাবধায়ক সরকারগুলোর আমাদের এখানে ট্রেন দাঁড়িয়ে গেছে 10 জন, সেখানে আমাদের আছে 20 জন। কিন্তু আমাদের আবার এটাও বিবেচনা করা দরকার যে অন্য তত্ত্বাবধায়ক সরকারগুলো ছিল একদম অন্যরকম একটা পরিস্থিতি, এরকম বিপ্লব পরবর্তী পরিস্থিতি না। আমাদের বিপ্লব পরবর্তী পরিস্থিতিতে আমাদেরকে অনেক কিছু রিঅর্গানাইজ করতে হচ্ছে, 15 বছরের জঞ্জাল সাফ করতে হচ্ছে, মানুষের সংস্কারের আকাঙ্ক্ষাকে মানে প্রতিনিধিত্ব করতে হচ্ছে। হয়তো হয়তো আমাদের উপদেষ্টার সংখ্যা বাড়ানোর প্রয়োজন আছে হয়তো। আচ্ছা, এই প্রশ্নে আমি একটু অন্যভাবে করি। শেখ হাসিনা সরকারের পতনের পর দল হিসেবে আওয়ামী লীগ আর মাঠে নাই, দল হিসেবে তাদের নিষিদ্ধ করা, বিচার করা, এসব দাবি করা হচ্ছে। আপনাদের একজন কলিগ দল গোছানোর কথা বলে তিনি তার দপ্তর খুঁজেছেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংশোধন করে এখন দল নিষিদ্ধের প্রস্তাব আপনারা রাখছেন। আপনাদের লক্ষ্য কি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা? আমি আপনাকে ক্লিয়ারলি বলি যে সংগঠনকে শাস্তি দেওয়ার যে বিধান, এটা আওয়ামী লীগ আমলে সংবিধান সংশোধন করে করা হয়েছিল। সংগঠনকে দায়ী করা যাবে, আপনি চেক করতে পারেন, সংগঠনকে দায়ী করা যাবে। এখন এখানে প্রস্তাব হিসেবে আসছে, আমরা যখন ড্রাফটটা করতে গেছি, আমরা ক্রস সেকশন অফ পিপলের সাথে কথা বলেছি, কিন্তু ড্রাফট, একদমই ড্রাফট। আমরা এই যেহেতু কারো অনেকের থেকে দাবিটা আসছে, তখন আমরা এটা আলোচনা টেবিলে তুলেছি। এখানে আপনার কেউ কেউ বলেছে যে আলোচনা আপনি হয়তো পুরোপুরি রিপোর্ট হয় নাই, কেউ কেউ এটার বিরোধিতা করেছে, অনেকে এটা সমর্থন জানিয়েছে। কেউ কেউ বলেছে 10 বছর না, চিরতরে নিষিদ্ধ করা উচিত, কেউ কেউ বলেছে না, নিষিদ্ধ করা উচিত না, শুধু নিবন্ধন বাদ করা উচিত। আমরা একদম প্রাইমারি স্টেজে আছি, কাউকে টার্গেট করে আমরা কিছু করছি না। তবে আমরা বিশ্বাস করি যারা আপনার গণহত্যা করেছে, যারা মানবতা বিরোধী অপরাধ করেছে, সেই সংগঠনের কিছুটা আপনার দায় মোচনের ব্যাপার আছে। সেটা কি ফর্মে হবে সেটা অনেক আলাপ আলোচনার বিষয় আছে। প্রফেসর আসিফ নজরুল, আপনাকে একটু বলে রাখি, আমাদের প্রযোজকদের একটু বলি যে উই নিড 10 more minutes because we started a bit late. So আসিফ ভাই, আপনি যদি আমাদেরকে 10 মিনিট একটু বেশি সময় দিতেন, এবং যে প্রোডিউসার্স উই হ্যাভ, প্লিজ extend us for 10 minutes more because there are more questions that we need to ask the FS. So আসিফ ভাই, আমরা আপনাকে একটু নাম ধরেই বলি। আপনার দীর্ঘদিনের যে মানে একসাথে কাজ করেছেন আপনারা, জনাব শাহরিয়ার কবির, তার বিরুদ্ধে যে হত্যা মামলা হয়েছে, সেই ব্যাপারটিকে আপনি আসলে কিভাবে দেখেন? কেউ কেউ প্রশ্ন করছেন 71-এর ঘাতক দালাল নির্মূল কমিটির সামনের সারির সংগঠক বলেই কি তিনি সেই জালে পড়লেন, যেটাতে আসলে আপনি নিজেও ছিলেন? তার বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে, আপনি জানেন। ওনার বিরুদ্ধে তো হত্যা মামলা আপনার 71-এর ঘাতক দালাল নির্মূল কমিটিতে থাকার কারণে হয়েছে, এটা কি বাদী লিখেছেন? লিখেন নাই। শোনেন, আপনাকে আমি ব্যক্তি বিশেষে কথা বলবো না, তাহলে অন্যদের প্রতি ইনজাস্টিস করা হবে। এখানে অনেক মানে এখানে কিছু কিছু মামলা হয়েছে, এটা আমাদেরকে ব্যথিত করেছে, আমাদেরকে বিব্রতকর অবস্থায় ফেলেছে। এবং আপনাকে আমি নিশ্চিত করতে পারি এই সমস্ত মামলার পিছনে রাষ্ট্রের, সরকারের কারো কোন রকম, রাষ্ট্রটা আমি জানি না, রাষ্ট্র অনেক বড় ব্যাপার, আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের কারো কোন রকম মিনিমামতম সংশ্লিষ্টতা ছিল না, মিনিমামতম প্রণোদনা ছিল না, মিনিমামতম ডিরেকশন ছিল না। ব্যক্তিগতভাবে এই জিনিসগুলো করা হয়েছে। আমি ব্যক্তি স্পেসিফিক না ভাবে আপনাকে বলি, আমরা যখন দেখি একজন বৃদ্ধ মানুষকে, একজন বয়স্ক মানুষকে, বা একজন আপনার হুইল চেয়ার ব্যবহার করছে এরকম মানুষকে, বা একজন আপনার কম্পারেটিভলি অনেক পরিচ্ছন্ন ইমেজের মানুষকে, ধরেন আমি প্রফেসর মান্নানের কথা বলতে চাচ্ছি, ওনাদের বিরুদ্ধে যখন এরকম মামলা হয়, এটা তো কারো এনজয় করার কথা না, এটা তো কারো ভালো কথা না। কিন্তু আপনি বিচারিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে যতটুকু পারা যায় সেখানে আপনি ওনাদেরকে
রিলিফ দেওয়ার চেষ্টা করবেন। এখন আমাদের সমাজে এরকম কোনো ধারণা আছে যে একটা মানুষ যদি খুব মানে ফেমাস হয় বা একটা মানুষ যদি খুব জনপ্রিয় হয়, হয়তো উনি কোনো অপরাধ করতে পারেন না। কিন্তু ধরেন আমি আপনাকে আমি নূর ভাইয়ের কথা বলছি, ধরেন আসাদুজ্জামান নূর ভাইয়ের গ্রেফতার নিয়ে অনেক প্রশ্ন উঠেছে। উনাকে ঢাকার হত্যা মামলা নিয়ে যদি গ্রেফতার করা হয়, এটা কিন্তু প্রশ্ন ওঠারই কথা। তো আমরা পরে ইনভেস্টিগেট করে দেখলাম ওনার বিরুদ্ধে নীলফামারীতেও মামলা হয়েছে। এখন খালেদ, আপনি আমাকে বলেন, নীলফামারীতে তো উনার এলাকাতে তো কিছু মৃত্যুর ঘটনা ঘটেছিল, ওনার গাড়ি ঘরে হামলার পর কিছু এক্সট্রা জুডিশিয়াল কিলিং হয়েছিল, এটাতে ওনার জিরো ইনভলভমেন্ট থাকতে পারে। কিন্তু ওইটার কারণে যদি স্থানীয়ভাবে কেউ মামলা করে, আমি কি তারে বলবো যে নূর ভাই অত্যন্ত ফেমাস অভিনেতা, খবরদার ওনার বিরুদ্ধে মামলা করবে না? আমার কি অধিকার আছে? আমার শুধু এটা দেখার আছে বিচারিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে ডিউ প্রসেসটা যেন কনফার্ম করা হয়। ডক্টর আসিফ, আমার শুধু একটাই জানার ইচ্ছা, আপনার কাছে কিন্তু জীবনে বহু আইনি সমস্যা নিয়ে আপনার কাছে গিয়েছে, মামলা হয়েছে, ভালো কথা, তার বিরুদ্ধে মামলা চলতেই পারে, তাকে গ্রেফতার করাটা খুব প্রয়োজন ছিল। মানে রিপোর্ট চলতে পারে, তিনি আদালতে হাজিরা দিতে পারতেন, জামিন থাকতে পারতেন, তাকে রিমান্ডে নেওয়া, রিমান্ড চাওয়া, রিমান্ড নেওয়া, এগুলি খুব জরুরি ছিল। মানে আমি যা জানতে চাচ্ছি, আমার কিন্তু আসাদুজ্জামান নূরের প্রতি কোনো আলাদা কোনো রকম কোনো জায়গা থেকে বলছি না, মানে আমি শুধু জানতেই চাচ্ছি। দেখেন, আমি যদি আপনার সরকারে না থাকতাম আমি অনেক কিছু বলতে পারতাম। এখানে একটা যৌথ দায় দায়িত্বের ব্যাপার আছে। কোনো কিছু যদি আমার ভালো না লাগে, এটা দায় দায়িত্ব আমার থাকবে, ভালো না লাগলেও। ফলে আমি এটা কারো এখানে আমার সমালোচনার অধিকার নাই, কারণ আমি সরকারের অংশ। তবে আপনাকে আমি একটা জিনিস তো বললাম যে আমাদের সরকারের আমলে কিছু কিছু জিনিস হচ্ছে যেটা আমাদের কোনো রকম সংশ্লিষ্টতা নাই এবং আমরা এটা এনজয় করছি না, আমাদের ভালো লাগছে না। আপনাকে একটা জিনিস শুধু মনে করিয়ে দিচ্ছি, 15টা বছর একটা দল ক্ষমতায় ছিল, তারা সমস্ত প্রশাসন নিজের মতো সাজিয়েছে। এই পুলিশে যত মানুষ আছে তাদের মধ্যে অর্ধেক তাদের আমলে অ্যাপয়েন্ট করা, অর্ধেক পত্রিকা রিপোর্ট আছে, আপনি দেখবেন সমস্ত প্রশাসন তাদের সাজানো। সমস্ত কিছুতে আমাদের ইচ্ছার প্রতিফলন আমরা এখনো ঘটাতে পারি নাই। অনেক ক্ষেত্রে কিছু কিছু জিনিস হচ্ছে যেটা হয়তো আমাদের এই 15 বছরের ফ্যাসিস্ট গভর্নমেন্ট না থাকলে, নিয়মিত সরকার পরিবর্তন না হলে আমরা আরো অনেক ভালোভাবে কন্ট্রোল করতে পারতাম। তবে আমরা কন্ট্রোল বাড়াচ্ছি। মানে নূর ভাইয়ের সময়ে সরকারের আমলে নিয়োগ করা পুলিশই তাকে গ্রেফতার করে নিয়ে যাচ্ছে। না, নূর ভাইয়ের আমলে, আমি তো নূর ভাইয়ের প্রসঙ্গে বলি নাই, আমি বলতে চাচ্ছি ধরেন কিছু কিছু ক্ষেত্রে ঘটনা ঘটে, ধরেন আমরা হয়তো কোনো একটা জিনিস জানছি না, বাট হয়তো আমাদেরকে বিব্রত করার জন্য কিছু মামলা হচ্ছে। এইবার এটা পরিষ্কার। আমাদের সময় খুব শেষ, এই প্রশ্নটার উত্তর কি আপনি একটু দিবেন? এইটা হয়তো আমার অন্য প্রশ্নের জন্য একটু হারিয়ে গেছে, যে মামলা প্রত্যাহারের তদবির ও লেনদেনের ব্যাপারটি ঠেকানোর জন্য আপনারা কি করছেন? স্বতন্ত্র স্বাধীন প্রসিকিউশন সার্ভিস গঠনের আপনাদের কোনো পরিকল্পনা রয়েছে কিনা? আমার এবার খুব দ্রুত আপনাকে 5-6টি প্রশ্ন করে ফেলতে হবে। তদবির ঠেকানোর জন্য তদবির ঠেকানোর জন্য আমাদের মিনিস্ট্রিতে কোন রকম তদবির করা হচ্ছে না। আমাদের মিনিস্ট্রিতে আমি যাদেরকে বদলি করে এনেছি, প্রথম দেখেছি তাদের সুনামের কথা, তাদের সম্পর্কে কোনোদিন কোনো অভিযোগ আছে না, এটা আমি খুব ভালো করে দেখেছি। কারণ আমার ছাত্র, অনেকেই আমার ছাত্র, আমি খুব ভালো মতো খবর নিয়ে এসেছি। যাদের সম্পর্কে মিনিমামতম অভিযোগ ছিল, বিশেষ করে আর্থিক অভিযোগ, তাদেরকে আমার অন্তত মিনিস্ট্রিতে আমি রাখার চেষ্টা করে মিনিস্ট্রি থেকে আমি সরিয়ে দিচ্ছি। শুধু যে এই কারণে সরিয়েছে এটা না, কাজে যাদেরকে সরিয়েছে সবাইকে আপনারা এরকম ভাববেন না। পলিটিক্যাল নিপীড়নের অংশ ছিল কেউ, তাদেরকেও সরানো হয়েছে। আমরা আমাদের মিনিস্ট্রি চেষ্টা করছি। এখন ধরেন একটা রুট লেভেলে যদি কোনো তদবির হয়, আমরা একটা ওপেন আহ্বান আছে, আমাদের কাছে জানালে অবশ্যই আমরা ব্যবস্থা নিব। আর প্রসিকিউশন সার্ভিস যে আপনি করার কথা বলেছেন, এই আইন করে নতুন প্রসিকিউটর আমি নিয়োগ দিতে কমপক্ষে 6 মাস লাগবে। এখন যারা প্রসিকিউটর আছে, এপিপি আছে, তারা সবাই আওয়ামী লীগের আমলের ক্যাডার টাইপের আইনজীবী আছে, তাদের মধ্যে কেউ কেউ আওয়ামী লীগের চেয়েও বেশি আওয়ামী লীগ, অনেক অত্যাচার নিপীড়নে তাদের অংশগ্রহণ আছে। এখন আমি 6 মাসে দেখে রাখবো? আপনাকে যে আমি বললাম যে কিছু কিছু ক্ষেত্রে যে কিছু ঘটনা ঘটে যেটা 15 বছর সাজানো কারণ পারে না, আমি আপনাকে একটা ঘটনা বলে নাম বলবো না। একটা ঘটনার ক্ষেত্রে আমি খবর নিয়ে দেখলাম যে আচ্ছা, ওনার ক্ষেত্রে আপনার ধরেন জামিন হলো না কেন, ঠিক আছে? তখন আমরা দেখলাম যে এখানে সরকার পক্ষের যে আপনার আইনজীবী ছিল, তিনি এমন একটা ভূমিকা রেখেছেন যেটা আমাদের প্রত্যাশিত ছিল না। এখন ওই আইনজীবী কি সরল বিশ্বাস এটা করেছে নাকি আমাদের প্রশ্নবিদ্ধ করতে করেছেন? এই সমস্ত প্রশ্ন রিজলভ করতে হলে আমাকে তো ইমিডিয়েটলি এই পিপিপি, এপি, জিপি, পিপি এগুলিকে নতুন করে সাজাতে হবে। এখন আমি আইন করতে চাই, ইনের আইডিয়াল ওয়ার্ড অবশ্যই করতে চাই, কিন্তু করে তাহলে আমাকে 6 মাস এই ধরনের বিভিন্ন স্যাবোটাজের জন্য অপেক্ষা করতে হবে। ফলে আমরা নিয়োগ দিয়ে, কিন্তু আপনাকে একটা কথা বলি, আমাদের আমলে অবশ্যই স্বাধীন প্রসিকিউশন সার্ভিসের আইনটা করা হবে। আইন করার পর দরকার হলে আমরা এখনকার যারা আছেন তাদেরকে আর রাখা হবে কিনা এটা চিন্তা করবো এবং পরীক্ষার মাধ্যমে নিয়োগকৃতদের অ্যাপয়েন্ট করার চেষ্টা করবো। আমাদের গবেষক দলের একজন সদস্য এই মুহূর্তে আপনি যখন কথা বলছিলেন তখন আমাকে একটি সংবাদের কাটিং আমাকে পাঠিয়েছেন, সেটা হচ্ছে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস ও উপদেষ্টা নাহিদকে নিয়ে কটূক্তির কারণে নালিশি মামলা হয়েছে। প্রফেসর আসিফ, আমি কি বলবো, মানে এভরিথিং রিমাইন্ডস মি অফ দি পাস্ট রেজিম। তো আপনার কাছে ওইরকম মনে হচ্ছে কিনা, মানে যে এই এই সমস্ত
আমরা দেখার চেষ্টা করবো নিজ উদ্দেশ্যে দেশে প্রফেসর আসিফ নজরুল, আমরা আসলে আপনাকে খুব ভালো শুনতে পাচ্ছি না। সেটা হতে পারে যে কোনো ধরনের আবারও একটা বৈদ্যুতিক সংযোগে কোনো একটা পরিবর্তন হলো কিনা সেটা আমি বুঝতে পারতেছি না। এখন কি আমি জানি না এখন আপনার বক্তব্য পরিষ্কার কিনা, কারণ আমি এটি বুঝতে পারছি যে আপনি এটি বলেছেন, অতটুকু পর্যন্ত আমি শুনেছি যে আপনি এটি সমর্থন করছেন না, কিন্তু বাকিগুলি আর আমি বুঝতে পারিনি। আমার দর্শকরাও মনে হয় না বুঝতে পেরেছে, এটি হয়তো কোনো কারণে। এখন কি একটু কথা বলবেন? আমি একটু ইকো সহ এখন শুনতে পাচ্ছি, সেটি ঠিক আছে। আমাদের দর্শক আমাদের প্রবাসীরা না, আমার মনে হয় যে প্রফেসর আসিফ নজরুল আপনার বক্তব্য আসলে আমরা একটু রোবোটিক শুনছি, তবু আপনি আমাদের সব প্রশ্নেরই জবাব দিয়েছেন। আমি শুধু, যদি আপনি শুনে থাকেন, আমি একটু বলে রাখি যে আমাদের প্রবাসীরা আপনি আজকে আসবেন বলে অনেকগুলি বিষয় আপনার দৃষ্টি করার জন্য একটু আবেদন জানিয়ে রেখে আমি একটু আপনাকে সেই আবেদনগুলি একটু শোনাই। আর আরেকটা জিনিস হচ্ছে যে 43তম বিসিএস এ আমাদের যেসব ভাই বন্ধু ছেলে তারা বলছে যে তাদের চাকরির নোটিফিকেশন, গেজেট নোটিফিকেশন হচ্ছে না 9 মাস বা 10 মাস। আপনি সেটি সদয় অবগতির জন্য, তারা এই ভাষায় ব্যবহার করেছেন যে আপনার সদয় অবগতির জন্য তারা আমার মাধ্যমে আপনাকে এটি জানিয়েছেন। আমাদের প্রবাসীরা যে দাবিগুলি তার দুই একটি আমি আপনাকে শোনাতে চাই। যে তার মধ্যে রয়েছে যে প্রবাসীদের জন্য আপনি অনেক কিছু করেছেন, যেমন আমরা দেখলাম প্রবাসী ব্যাংকের বা রেমিটেন্স পাঠানোর সংস্কার এবং ইত্যাদি বিষয়ে আপনি আসলে উদ্যোগ নিয়েছেন, কিন্তু তারা তাদের নিরাপত্তা, রাষ্ট্রীয় ক্ষমতায় অংশগ্রহণ করার জন্য তাদের কোনো সুযোগ থাকছে কিনা, আইন কানুনের ক্ষেত্রে তাদের বিশেষ, আমি 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 আপনার অনুমতি নিয়ে সেটি আবার একটু পড়ে শোনাচ্ছি যে কি কি দাবি সেটি সামনে আসছে। সেটির মধ্যে প্রধান যে দাবি আছে যে সেটি হলো যে কোনো একটি সংরক্ষিত জায়গায় বা সংসদে সংরক্ষিত কোনো একটি বিষয় করা যায় কিনা, যাতে রেমিটেন্সে যারা আছেন, রেমিটেন্স যোদ্ধা যারা আছেন, যাদেরকে রেমিটেন্স যোদ্ধা বলা আছে বা প্রবাসী রেমিটেন্স পাঠাচ্ছেন যারা, তারা যেন এই বিষয়টিতে অংশগ্রহণ করতে পারেন। তো এরকম কিছু দাবি আছে যে তারা যেন নির্বিঘ্নে, আমি আজকে দেখছিলাম যে আপনি অলরেডি বলেছেন যে প্রবাসীরা দেশে গেলে যে তাদেরকে হয়রানি করা হয়, এটি অনেক আগে থেকে তারা আপনি দেখছেন। এই বিষয়টি আপনি আসলে খেয়াল রাখবেন, প্রবাসীদের সহায় সম্পত্তি যা আছে তা যেন ঠিকমতো থাকে, ব্যাংকে টাকা, এই ব্যাপারে তারা আপনার কাছে একটু আলাদা করে আমার মাধ্যমে তারা একটু বলতে চেয়েছেন। তো এই পর্যন্তই আসলে বলার ছিল। প্রফেসর আসিফ নজরুলকে যদি আমরা একটু শুনতে পারতাম, যে দর্শকদের উদ্দেশ্যে তার শেষ বক্তব্য শুনে আমরা আজকে অনুষ্ঠান শেষ করতে পারতাম। অনেকক্ষণ সময় তিনি আমাদের দিয়েছেন। প্রফেসর আসিফ নজরুল, আনফরচুনেটলি আপনার সাউন্ডটি রোবোটিক, তবে আমরা বুঝতে পারছি যে প্রফেসর আসিফ নজরুল আসলে যতগুলি প্রশ্ন আমরা করেছি সেগুলির আপনারা জবাব দিতে চেষ্টা করেছেন। প্রতিটি বিষয়ে তিনি তার মন্তব্য এবং তার যে ইচ্ছা সেটির কথা আমরা বলেছেন। আমরা যে প্রশ্নটি তার কাছ থেকে শেষ প্রশ্ন হিসেবে রেখেছিলাম সেটি দর্শকদের কাছে রাখি। আমি প্রফেসর আসিফ নজরুলের কাছ থেকে যদি পরে এটি শুনতে পারি, তাহলে সেটি আমরা বলবো যে প্রফেসর আসিফ নজরুল আপনার রাজনীতিতে অংশগ্রহণ করার ইচ্ছা আছে কিনা, বৈষম্য বিরোধীরা যদি আরেকটি রাজনৈতিক দল করে সেটিতে আপনি যোগ দিবেন কিনা, আপনি আপনার এই মন্ত্রিত্ব পদটি আসলে এরকম চান কিনা, যেটি তো সাময়িক মন্ত্রিত্ব, ভবিষ্যতে আপনি মন্ত্রী হবেন কিনা। ফাইনালি একটি প্রশ্নের সাথে যুক্ত হওয়া ছিল, আমরা শুনছিলাম যে প্রফেসর ইউনূস রাষ্ট্রপতি হতে পারেন, আপনি হতে পারেন প্রধান উপদেষ্টা, তার কোনো সুযোগ থাকছিল কিনা। এই প্রশ্ন আসিফ নজরুল মাথা নাড়ছেন, তবু আমরা আসিফ নজরুলের রোবোটিক ভয়েসে একটু শুনি। তিনি দেখাচ্ছেন। আমরা আমরা দর্শকরা, আসিফ ভাই আমরা আরেকটু সময় রাখলে আমরা একটু দেখতে পাতাম, আর 10 সেকেন্ড একটু রাখেন, আমরা একটু দেখি এটা, যেহেতু ভয়েস রোবোটিক। সবাইকে ধন্যবাদ, রাজনীতি না। ঠিক আছে, প্রফেসর আসিফ নজরুলকে আমরা ধন্যবাদ জানাই, ধন্যবাদ জানাই দর্শক আপনাদের। 35,000-এর মতো দর্শক একসাথে দেখেছেন। আমরা নিশ্চয়ই আমাদের বৃহস্পতিবারের নিয়মিত শোতে আসবো, সে সময়। প্রিয় দর্শক, আশা করি পুরো ভিডিওটি দেখেছেন এবং বুঝতে পেরেছেন বর্তমান বাংলাদেশের পরিস্থিতি এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অবস্থা নিয়ে আলোচনা করা হলো। প্রিয় দর্শক, আমরা যদি একটু ভালোভাবে খেয়াল করি তাহলে বর্তমান বাংলাদেশের যে পরিস্থিতিতে দেশ চালাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার, এবং অনেকেই বলছে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার দেশ চালালেও এখানে আসিফ নজরুল সহ আরও যারা অবস্থান করছে তাদের মধ্যে রয়েছে আওয়ামী লীগের দোসররা, এবং আওয়ামী লীগ আগের মতোই এখানে বসে দেশ পরিচালনা করছে। অন্যদিকে বিএনপি জামাত রাজনীতির প্রস্তুতি নিচ্ছে। বিএনপি চাচ্ছে দ্রুত নির্বাচন, রাজনীতি চাচ্ছে, এবং জামাত চাচ্ছে সংস্কারের পরে নির্বাচন, অন্যান্য দলগুলো চাচ্ছে সংস্কারের পরে নির্বাচন, এবং এখানেই বাধা হয়ে দাঁড়িয়েছে বিএনপি সহ অন্যান্য দলগুলো। প্রিয় দর্শক, আমরা যে বিষয়টি খুব ভালোভাবে এখন বুঝতে পারছি যে এই দেশে আসলে শান্তি আসবে কিনা পরবর্তীতে, এই বিষয়টি একদমই বোঝা যাচ্ছে না। প্রচুর পরিমাণে মানুষের আলোচনা সমালোচনা তৈরি হয়েছে। 5ই আগস্টের পরে, শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে দেশের যে অবস্থা, সে অবস্থা
এখনও ঠিক হয়নি, বা কতদিন পরে নির্বাচন হবে, নির্বাচনের জন্য আবার বিএনপি আন্দোলন করবেন কিনা, এই বিষয়গুলো নিয়ে আসলে মানুষ এখন চাচ্ছে যে তারা নিরাপদে থাকতে পারবে কিনা বর্তমান সময়ে বা পরবর্তীতে। প্রিয় দর্শক, আপনাদের মূল্যবান মতামত জানাবেন, এবং আজকের এই লাইভ টক শোটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি শেষ করছি। আসসালামু আলাইকুম।